প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাটোর জেলার গুরুদাসপুর থেকে সাবিনা আপু। সাবিনা আপুর ঘটনা এর আগেও আমরা বলেছি, আর আগের ঘটনাতে তিনি একটি পুরনো বট গাছের উল্লেখ করেছিলেন। এখন মূলত যেই ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাগুলো এই বট গাছকে নিয়েই। ঘটনাগুলো এই কারণে বলছি কারণ উনি বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে দিয়েছেন যেটা ওই বটগাছকে কেন্দ্র করেই। ওই বটগাছটি একটি 5 রাস্তার মোড়ে অবস্থিত। স্থানীয়ভাবে ওটি ব্রি গরিলা বটগাছ বা ব্রি গরিলা বটতলা নামেই পরিচিত। হাতে গোনা কয়েক ঘর হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে ওখানে। বটগাছের নিচেই কালী মন্দির রয়েছে, আর তার ঠিক পেছন দিক দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট নদী, একদম ছোট একটি নদী। তো মূলত প্রথম যে ঘটনাটি সেটি ওনার বাবাকে কেন্দ্র করে। ওনার আব্বু একজন খুব বিলাসী একজন মানুষ ছিলেন, কাজ কাম খুবই কম করতেন। ছোটবেলা থেকে তিনি সংসারে কোনো কাজ করেছেন বলে আসলে তেমন কেউ বলতেই পারেন না, মানে সংসারের যে কাজগুলো আর কি। ওনার আব্বু ছিলেন পরিবারের বড় ছেলে, সম্ভ্রান্ত পরিবারের কারণে কেউ কখনো তাকে দিয়ে কাজের কথা বলতোও না। সব কাজের লোকরাই করত। আর ওনার আব্বু মূলত যেটি করতেন সেটা হলো বন্ধুদের নিয়ে আড্ডা, গল্প, মাছ ধরা, বাঁশের কঞ্চি দিয়ে শখ করে নানা রকম জিনিস তৈরি করা, এই ধরনের জিনিসগুলো উনি করতে পছন্দ করতেন। আর ওনার প্রধান নেশা ছিল মাছ ধরা। তো এইভাবেই চলছিল ওনার দিন। ওনার আব্বুর এক হিন্দু বন্ধু ছিল সেই হিন্দু পাড়ায়, যার নাম হলো মাখন হালদার। সেও ছিল একজন সম্ভ্রান্ত হিন্দু লোক। তো ঘটনাটি মূলত যখন ঘটে তখন এখন থেকে আরো 27 বছর আগের কথা। 27 বছর আগে, কারণ সাবিনা আপুর বয়স এখন 27 বছর, ওনার জন্মের আগের ঘটনা এটি। তখন ওনার আব্বু তো একজন যুবক ছিলেন আর কি। একদিন ওনার আব্বু সেই হিন্দু বন্ধু, ওনার যে হিন্দু বন্ধু মাখন হালদারের বাড়িতে আসেন। ওই দিন আবার ওই মাখন হালদারের বাড়িতে একটি অনুষ্ঠান ছিল। তো ওই অনুষ্ঠান উপলক্ষেই তিনি আমন্ত্রিত ছিলেন। তো ওখানকার যেই সমস্ত প্রোগ্রামগুলো সব কিছু শেষ করতে করতে, খাওয়া দাওয়া করে গল্প গুজব করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন ওনার আব্বু বাড়ি ফিরবেন, তো ওনার বন্ধু এবং তার পরিবারের লোকদের থেকে উনি বিদায় নিয়ে বাড়ির পথে পা বাড়ান। ওনার যে বন্ধু ওই মাখন হালদার, তার বাড়ি ওই বট গাছের কাছাকাছি ছিল, কিন্তু ওনাদের যে বাড়িটা ওই সময়ে সেটা কিন্তু ওই বট গাছ থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে ছিল, এবং যাওয়ার জন্য জঙ্গলের মাঝের একটি রাস্তা পেরিয়ে অন্য পাড়ায় গিয়ে সেই বাড়ি, মানে ওনাদের বাড়িটা ছিল, যার কারণে বেশ অনেকটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। আর ওই সময় কিন্তু এত জনবসতিও এখানে ছিল না। আর ওই বট গাছটার নিচে একটি হাট বসতো। তো অনেক আগেই সেই হাটটি কোনো একটা কারণে অন্য জায়গায় স্থানান্তর করা হয়। যাই হোক, সাবিনাপুর আব্বু ওনার বন্ধুর পরিবারের লোকদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটতে হাঁটতে বট গাছের কাছে যখনই এসেছেন, হঠাৎ করে ওনার আব্বু দেখেন তার সামনে, মানে একদম সামনে আর কি, সেই বট গাছের ডালের সাথে হাতির সুরের মতো মোটা লম্বা কালো কুচকুচে চিকচিক করছে একদম কিছু একটা ঝুলে আছে। এটা কোনো সাপও না, হাতির সুরও না, এটা যে কি জিনিস এটা উনি বুঝতে পারেননি। ওই জিনিসটি এমন ভাবে ইশারা করছে যে ওনার আব্বু যেন আর এক পা সামনে না আগান। এমন একটা ভয়ঙ্কর জিনিস দেখে ওনার আব্বা খুবই ভয় পান এবং পেছন দিকে দৌড়াতে থাকেন এবং গিয়ে ওনার বন্ধুর সেই বাড়িতে যান। ওনার বন্ধুর বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলেন যে এরকম একটা জিনিস উনি দেখেছেন। তখন ওনার সাবিনাপুর আব্বার বন্ধু যে মাখন হালদার এবং মাখন হালদারের বাড়ির যেই লোকজন রয়েছে, এরকম বেশ কয়েকজন লোকজন, তারা সকলে ওই জায়গাতে আসেন এবং এসে দেখেন না, কিছুই নেই, সবকিছু আগের মতোই। এবং তারা যে কাজটি করেন সেটা হলো সাবিনাপুর আব্বুকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেন। প্রিয় লিসেনার, সাধারণত বট গাছে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অবয়ব দেখি, কিন্তু
এই ধরনের হাতির সুরের মতো কোনো একটা জিনিস, যেটা ওই বট গাছের যেই শেকড়ের মতো যেটা ঝুলে থাকে ডাল থেকে, সেটাও না। এই ধরনের কোনো একটা অদ্ভুত জিনিস, যেটা সাপও না। এটা আসলে কি হতে পারে, এটা আমি নিজেও আসলে বুঝতে পারিনি যেটা কি হতে পারে। এটা তো কোনো অবয়বও না, মানুষের মতো অবয়ব বা ভয়ঙ্কর কোনো অবয়ব তা না। তাহলে এটা কি হতে পারে? অনেকেই ওই বট গাছকে অনেক ভয় পান। ওই বট গাছের নিচে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে। যেমন 2004-05 সালের দিকে একটি ছেলে তার বাবার সাথে হলুদ কিনতে গিয়েছিল। তার বাবা মূলত হলুদের ব্যাপারই ছিল, বিভিন্ন গ্রাম থেকে মানে হলুদ সংগ্রহ করত, পরে হাটে আবার সেটা একটু বেশি দামে বিক্রি করত। ওই ছেলেটি কোনো কারণে ওইখানে গিয়ে একটি বিপদে পড়েছিল। পরে দীর্ঘদিন ভোগার পর নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে সে এই বিষয়টি থেকে মুক্তি লাভ করে। আর আরও একজন মহিলা, ওই গ্রামের একজন মহিলা, এই ঘটনাটি অবশ্য অনেক আগের ঘটনা, সেটি হলো যে ওই বট গাছের পাতা তার ছাগলকে খাওয়ানোর জন্য ছিঁড়েছিলেন বলে তিনি বিশাল এক বিপদে পড়েছিলেন বলে শোনা যায়। এখন এটা কি সে বিপদে বা সে অসুস্থ হয়েছিল, এটা কি মানে ওই বট গাছের পাতা ছেঁড়ার কারণেই কিনা, আবার এমনিতেও হতে পারে। ওখানকার লোকদের এটা একটা বিশ্বাস যে ওই বট গাছে অসংখ্য জিন রয়েছে, যে জিনগুলো হিন্দু জিন, যারা এই বট গাছের কেউ যদি কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে তাহলে তারাও ওই ব্যক্তির ক্ষয়ক্ষতি করেন। যাই হোক, এবার চলে যাচ্ছি আমরা সাবিনা আপুর যেই ঘটনাগুলো মানে আমরা পেয়েছি তার সেকেন্ড পার্টে। এই ঘটনা খুব বেশি দিন আগের নয়, এটা 2020 সালে মার্চ মাসের শেষ দিকে, যখন করোনার লকডাউন মানে হবে বা লকডাউন চলছে এমন একটা সময় আর কি। তখন এই সাবিনাপুর খালা শাশুড়ির ছেলে, সে তার পুকুরের মাছ বিক্রি করতে গিয়েছিল ঢাকাতে। গাড়ি নিয়ে গিয়েছিল, গাড়িতে করে মাছ নিয়ে গিয়েছিল। তো ঢাকা থেকে তিনি বাড়িতে ফিরছেন, তো আসার পথে তাকে মানে ওই গাড়ি সহ 4 থেকে 5 কিলোমিটার দূরে তিনি গাড়ি রাখতে বাধ্য হন, কারণ এরপরে আর গাড়ি নিয়ে যাওয়াটা একটু ঝামেলা ছিল, কারণ ওই সময় লকডাউন চলছে, রাত তখন আনুমানিক 1:30 বাজে। তো সে যেদিক দিয়ে যাবে সেই বাজার থেকে 2টা রাস্তা গেছে, একটা বট গাছের পাশ দিয়ে গেছে একটু ঘুরে, আর আরেকটা সোজা পাকা রাস্তা ধরে একটা শর্টকাট রাস্তা। তো সেই শর্টকাট রাস্তায় সেখানেও লকডাউনের জন্য পুলিশ টহল দিচ্ছিল। তখন তিনি ভাবলেন, এখন যদি শর্টকাট রাস্তা দিয়ে তিনি যান তাহলে পুলিশের নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যেহেতু ওনার গাড়িটা দূরে, আবার সাথে কেউ নাই, তাহলে কি প্রমাণ দেবেন যে তিনি মাছ বিক্রি করতে গিয়েছিলেন। এই কারণে তিনি ভাবলেন, যাই হোক, ঘোড়া রাস্তা হোক, উনি বট গাছের ওই দিকটা দিয়েই যাবেন, যা হয় হবে। তো উনি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সেই বট গাছের কাছে আসেন, এবং সেই বট গাছের নিচে যখন তিনি এসেছেন, হঠাৎ করে তার মনে হলো কে যেন তার সামনে দিয়ে সা করে খুব দ্রুত চলে গেল। মনে হলো একটা মানুষের অবয়ব, একটা মানুষের অবয়বের যে অনুভূতি, তার মানে কারো পাশ দিয়ে যদি সা করে চলে যায়, ঠিক একটা মানুষের যেরকম অনুভূতি হয় ঠিক তেমন। কিছুক্ষণ পরে মনে হলো যেই দিক দিয়ে গিয়েছে ওই মানে অবয়বটি আবার উল্টো দিকে সা করে চলে আসে। মনে হলো একটা বাতাসের মতো কিছু একটা উনি দেখলেন, 2 বারই যে গেল এবং আসলো, কিন্তু জিনিসটা কি উনি বুঝতে পারছিলেন না। উনি কিন্তু ওই বট গাছটার সম্পর্কে খুব ভালো মতোই জানতেন। তিনি বুঝতে পারলেন এইবার উনি একটা বিপদে পড়ে গিয়েছেন। এমনিতেই তো লকডাউন, মানুষজন তো খুব একটা বেশি বের হয় না, তারপরে এই বট গাছের এখানে এসে এরকম একটা বিপদে পড়লেন উনি। এখন উনি কি করবেন, কোন দিকে যাবেন? আর একদিকে যে যাবেন সেদিকে তো পুলিশ টহল দিচ্ছে। উনি খেয়াল করলেন যে ওই বট গাছের নিচে একটা মাচা তৈরি করা আছে, ওটা মানুষের বসার জন্য। বট গাছের পাশে 2টো দোকান রয়েছে, তো ওই দোকানের যারা মানে ক্রেতা বা ওখানে আবার কেউ চা খেতে আসে, তো
তারা এসে বটগাছের নিচে ওই মাচার উপরে বসে একটু বিশ্রামের জন্য। তো যেহেতু ওই সময়টা গরমকাল ছিল, বাংলাদেশে 2020 সালে যখন লকডাউন দেয় তখন কিন্তু গরমের সময় লকডাউন দেওয়া হয়েছিল মূলত। তো গরমকাল হওয়ার জন্য তখন ওই মাচায় একজন মানুষকে উনি মনে হলো দেখতে পেলেন। প্রথমে তিনি খেয়াল করেননি, পরে সাহস করে সামনে এগিয়ে যান। উনি ভয় পেয়েছিলেন যে এটি কি মানুষ না আবার অন্য কিছু, কিন্তু দেখে মনে হচ্ছিল যে মানুষ। তখন তিনি সেখানে যান এবং একটু গলা খাকারি দেন। আর যখন গলা খাকারি দিয়েছেন তখন ওই যে লোকটি মাচায় বসে আছে তখন বলে, এই কে এত রাতে তুমি? তখন আবার ইনি আবার উত্তর দেন যে আমি অমুক। তখন এই লোকের একটু চিন্তা হয়, যিনি বসে আছেন আর কি, উনি আসলে মানুষই ছিলেন মূলত। উনি চিনতে পেরেছিলেন তাকে, সাবিনা আপুর আত্মীয়কে চিনতে পেরেছিলেন। তখন সে বলে যে আরে ভাই আপনি এত রাত্রে কই গেছিলেন? তখন বলে যে আমি তো ভাই ঢাকা থেকে আসতেছি, মাছ নিয়ে গেছিলাম বিক্রি করার জন্য। তখন ওই যে ভাই উনি চিন্তা করেছেন এটা কি মানুষ না অন্য কিছু, এটা তো পরীক্ষা করতে হবে, নাকি আবার একটা বিপদে পড়তে গিয়ে মানে যাবো আর কি। উনি বুদ্ধি করে ওনার কাছে দুটো সিগারেট ছিল, সিগারেটের একটা তাকে দেন, আসেন ভাই সিগারেট খাই, হাঁটতে হাঁটতে যাই। তখন ওই উনি যখন দেশলাই ধরিয়েছেন তখন তাকেও কিন্তু সিগারেটটা দিয়েছেন এবং নিজেও খেয়েছে। তখন উনি নিশ্চিত হলেন না এটা মানুষ, যদি জিনভূত কিছু হতো তাহলে সিগারেটটা কিন্তু সে ধরাতো না, সে পালাতো। তখন ওই লোকটি বলে, স্যার তুমি কি কিছু দেখছো? তখন উনি চমকে ওঠে, জানে উনি জানলেন কিভাবে? তখন জিজ্ঞেস করেন যে ভাই আপনি কিভাবে বুঝলেন? তোমার সামনে দিয়ে যে কিছু একটা গেছে এটা আমিও দেখছি, আমি নিজেও দেখে ভয় পাইছি এবং আবারও সামনে দিয়ে গেল, তখন আমি দেখছি, আমি বুঝছি যে তুমি ভয় পাইছো। তা আমি তোমাকে ডাকতাম, আমি নিজেও ভয় পাইছি, আমি নিজেও চিন্তা করছিলাম তুমি মানুষ না অন্য কিছু। মানে দুজন দুজনকেই আসলে একে অপরকে মানে প্রথমে ভয় পেয়েছিলেন যে এরা কি মানুষ না অন্য কিছু। যাই হোক, এরা দুজনই মানুষ ছিলেন। তো ওই বটগাছটি ঘিরে অনেক ঘটনা তো প্রচলিত আছে, এই টুকটাক ছোটখাটো অনেক ঘটনা প্রচলিত আছে। এরকম বাংলাদেশে অসংখ্য গাছ রয়েছে, যেই গাছকে কেন্দ্র করে অনেক ধরনের ঘটনাই আমরা শুনতে পাই। তো তেমনই একটি বটগাছের ঘটনা সাবিনা আপু আমাদেরকে শেয়ার করেছিলেন। অসংখ্য ধন্যবাদ সাবিনা আপু আপনার পাঠানো চমৎকার একটি ঘটনার জন্য। শেষবার যে ঘটনাটা আমি শেয়ার করেছিলাম তা শেয়ার করার পর থেকে ধারণা করেছিলাম আপনাদের প্রতিক্রিয়াটা কীরকম হবে। আসলে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে চেয়েছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে সে এমন করবে কিনা জানি না, কিন্তু আমি জানি আমার সামর্থ্য কতটুকু। দোষ দিলেই যে সে দোষী তা কিন্তু না। আমি একটা কথা এড়িয়ে গিয়েছিলাম যাতে করে আমার করা অপদার্থতা ঢেকে না যায়, আর তা হলো যখন তারা দেখেছেন যখন আর কোনো সমস্যা হচ্ছে না 20-22 দিন যাবৎ, তখন তারা আমাকে না জানিয়ে রিহান আর শ্রাবণীর বিয়ে দিয়ে দেন, পারিবারিকভাবেই দিয়ে দেন এবং কাউকে না জানিয়ে দেন। এত কিছু হয়ে গেল, তারা কেউ আমার সাথে যোগাযোগ করেনি, আমিই করেছিলাম। বিয়ে দেবার কোনো কথাই ছিল না, আমি ব্যবস্থা করে দিয়েছিলাম যাতে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে। এই কথাগুলো এই জন্যই আমি বলিনি, কারণ আমার কাছে মনে হয়েছে যে দায়ভার ওনাদের ঘাড়ে চাপানো হবে। এখানে দায়ভার আসার প্রশ্নই আসে না, কারণ তকদিরের লেখন পাল্টায় না। আমি পিছিয়ে গিয়েছি কারণ আমার পক্ষে সম্ভব ছিল না অতীতকে বারবার চোখের সামনে দেখা। আর ওদের মা বাবাদের দোষটাও দেওয়া ঠিক হবে না, কারণ তারা তো মনে করেছিল এবং মনে করে নিয়েছিলেন সমস্যা কেটে গেছে। সোয়াইবের সাথে কি হয়েছে তা আমাকে বলেননি আমির সাহেব আজও, তাই জানি না কি হয়েছে ওর সাথে। একটি কথা বলতে চাই, আমি আমার ঘটনা যা শেয়ার করি তা এক এক সময়ের, কোনো অর্ডার মেনটেন করে ঘটনা শেয়ার করি না। তাই হয়তো এক এক সময় আমাকে এক এক রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দেখবেন। যখন যেই কেসটার কথা মনে আসে আমি তখনই সেটা শেয়ার করব। তো একদিন রাতে আমি বাইরে ছিলাম এবং একজন পরিচিত লোক আমাকে ফোন করেন এবং দেখা করতে চলে আসেন। তার সাথে একজন ভদ্রলোক ছিলেন যার নাম কবির। ছটফট করছিলেন খুব। তিনি আমাকে বলছিলেন তার স্ত্রীর অবস্থা ভালো না, সে বেহুশের মতো আজ প্রায় 42 দিন। তো আমি বলি আসলে আমার তো কিছু করার নেই, এটা তো অসুস্থতা, আল্লাহর কাছে মাফ চান। তো উনি আমার হাতটা ধরে বলেন, না ভাই, অনেক কিছু হয়েছে আগে, অনেক কিছু,
এমনভাবে বললেন যেন তিনি হাঁপাচ্ছেন। তখন আমি আমার পরিচিত লোকটির দিকে তাকালে সে বলে, জাহিদ ভাই, আমি আপনার ব্যাপারে কবিরকে সবই বলছি। আপনি একবার শুনেন আর ওর ওয়াইফকে দেখেন, দেখেন কিছু হয় কিনা। আমি তখন শুনতে চাই কি হয়েছে। তো উনি আমাকে বলেন যে গেল 6-7 মাস আগে তিনি আর তার স্ত্রী রীতা ড্রাইভে বের হয়েছিলেন রাতে। তারা গান শুনতে শুনতে ড্রাইভ করছিলেন। রাত 12টা বাজেনি তখনও। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তার স্ত্রী ভয়ার্তভাবে সামনের দিকে তাকিয়ে আছে, একদম পাথরের মতো শক্ত হয়ে। হাতের আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা দিয়ে আছে, আর যেন থেমে থেমে নিঃশ্বাস সে নিচ্ছে। কবির বিচলিত হয়ে পড়েন এবং গাড়ি সাইডে নিতে নিতে তিনি এক হাত দিয়ে তার স্ত্রীকে ধাক্কা দিচ্ছিলেন আর ডাকছিলেন। ঠিক সেই সময় ধুম করে গাড়ির সামনে বনেটে অদৃশ্য কোনো কিছু এসে পড়ে, যার কারণে চলন্ত গাড়ি ঝাঁকি দিয়ে পেছন দিক থেকে অনেকটা উঁচু হয়ে যায়। ভাগ্যক্রমে গাড়িটা উল্টায় যায়নি। আরেক গাড়ির বেশ কয়েকজন যাত্রী তাদের সাহায্য করে বের করে আনে। রীতা ভয়ে কাঁপছিল। কবিরের এক বন্ধু এসে তাদের নিয়ে পৌঁছে দিয়ে আসে তাদের বাড়িতে। বাড়িতে ফেরার পর স্বাভাবিক হলে রীতা বলে যে গাড়ি চলছিল, হঠাৎ যেন মনে হলো গাড়ি থেমে গেছে। তখন সে দেখলো রাস্তার মধ্যে একজন লোক আরেকজন লোককে শেকল দিয়ে অনবরত আঘাত করছে, আর সেই আঘাতের কারণে ফিনকি দিয়ে রক্ত ঝরছে সেই লোকের শরীর থেকে। আর হেডলাইটের আলোতে সে দেখলো সেই লোক শেকলটা রীতিমতো রক্তাক্ত হয়ে আছে। আলোর কারণে যেই লোক শেকল দিয়ে মারছিল লোকটিকে সেই লোক তেড়ে আসতে শুরু করলো তাদের দিকে, আর সে শূন্যে লাফ দিয়ে সজোরে সেই বড় শেকল দিয়ে তার গাড়িতে বাড়ি মারে। এরপর রীতা দেখে যে গাড়ি ঝাঁকুনি দিয়ে উঠল, আর তারপর তার কানে স্তব্ধতা এসে গেল। এতটুকুই সেদিন তার মনে ছিল। এই কথা শুনে রীতার মা রীতার নানাকে ফোন করে বলেন যে আসলে রীতার নানা যিনি একসময় এই জাতীয় কাজগুলো করতেন, তিনি বলেন কিচ্ছু হবে না আমার নাতনির, পানি পড়া খেতে বলে দেন। আরও এটাও বলেন যে আমি দেখব আমার নাতনিকে কে ভয় দেখায়। এরপর কয়েকদিন কিছুই ঘটেনি, কিন্তু রীতা প্রতি রাতে স্বপ্ন দেখত। সে সাগরের তলদেশের দিকে সে যাচ্ছে, পরিষ্কার পানির নিচে সে দেখতে পেত একজন লোকের গলায় শেকল পেঁচানো, আর সেই শেকলটা একটা বড় পাথরের সাথে বাঁধা, এমনভাবে যেন এই শেকল দিয়ে এখানেই তাকে ফেলে দিয়ে চলে গিয়েছিল। প্রতিদিন রাতে একই স্বপ্ন সে দেখল কয়েকদিন। এর মধ্যে একদিন সে রান্নাঘরে রান্না করছিল। রীতা শুনতে পায় শেকল নড়াচড়ার শব্দ তার পেছন থেকে হচ্ছে, এবং সে ঘুরে তাকাতেই দেখতে পায় সেই লোককে, যেই লোক সে স্বপ্নে দেখত সাগরের তলদেশে। সেই লোকটি কিছু একটা বলছিল তাকে, কিন্তু কি রীতার সেটা কি ছিল সেটা রীতার মনে ছিল না। সেই লোক ওর গলা চেপে ধরে শেকল দিয়ে, এরপর ওর কিচ্ছু মনে ছিল না। কবিরের মা রান্নাঘরে এসে দেখতে পান রীতা কোনো একটা ভাষায় বিড়বিড় করছে ফ্লোরে শুয়ে, আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ওকে রুমে নিয়ে ঠিক করা হলে সে বলে সে কি দেখেছিল। এটা শুনে রীতার মা রীতার নানাকে ফোন দিয়ে বলেন রীতা কি দেখেছে। আর এটা শুনে রীতার নানা বলে দেন রীতাকে নজরে রাখো, আর তিনি ঢাকায় আসবেন 2 দিনের মধ্যেই। সেদিন রাতে রীতার ঘুম ভাঙে। তার ঘুম ভেঙে যায় এবং তার শরীরের উপরে রাখা চাদর নড়াচড়া করার কারণে রীতা ঘুমের ঘরে দেখতে পায় যে চাদরটা সাপের আকার ধারণ করেছে, আর সে কিছু বুঝে ওঠার আগেই সেই চাদর ওর মুখের মধ্যে ঢুকে যায়, যার কারণে ওর দম বন্ধ হয়ে যায়। চাদর টেনে বের করতে পারছিল না। রীতা যেন অদৃশ্য কেউ সেই চাদর ওর মুখের ভেতর ঢুকানোর চেষ্টা করছে। সে আতঙ্কে কবিরকে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বিছানা থেকে পড়ে যায়। কবির সেই চাদর টেনে বের করে ফেলে, আর রীতা তখন কান্নায় ভেঙে পড়েন। কবির নিজেও বুঝতে পারছিলেন না আসলে হচ্ছে কি ওদের সাথে, আর ওর স্ত্রীর সাথে এরকম কেন হচ্ছে। এই ঘটনা শুনে রীতার নানা 2 দিন পর না এসে সেদিন ভোরে রওনা দিয়ে চলে আসেন। বিকেলে তিনি বাসায় ঢুকেই আগে রীতার কাছে যান, আর তার মতো কিছু কাজ করতে রীতার শরীর কাঁপতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে যায়। কবির আর কবিরের মা জানতে চাইলেন ছেলের বউয়ের সমস্যা কি। তিনি কিছু না বলে তাদের বলেন যে এত কিছু বোঝা লাগবে না, তিনি সলভ করবেন। সেদিন রাতে রীতা ঘুমিয়েছিল। ওর ঘুম ভেঙে যায় চাপকলের শব্দে। তার ঘুম ভেঙে গেলেও সে নড়াচড়া করতে পারছিল না, আর সে শুনতে পাচ্ছিল তাল মিলিয়ে কেউ চাপকলের কল চাপছিল, আর একটা কথাই সে বারবার শুনতে পাচ্ছিল, এই শরীর আমার দুশ্মনের, এই শরীর আমার দুশ্মনের। এই কথাটা ভেসে আসছিল। কোনোভাবে রীতা শব্দ করতে পারছিল না, মাথা নাড়ানো ছাড়া। সে বাম দিকে তাকিয়ে দেখতে পায় গলায় শেকল ঝুলিয়ে আধবসা হয়ে একজন লোক বসে আছে। এটা দেখে রীতা ভয়ে নিস্তেজ হয়ে যান। পরদিন সকালে তার ঘুম ভেঙে গেলে তিনি কান্নাকাটি শুরু করে দেন। সবাই তাকে সান্ত্বনা দেন, আর রীতার নানা রীতাকে বেশ কিছু নিয়ম পালন করতে বলেন। তখন রীতা রাতের কথা তার নানাকে বলে।
সব শুনে তার নানা তাকে সবুর করতে বলেন আর আল্লাহর জিকির সারাদিন করতে বলেন। কয়েকদিন ভালো ছিল রিতা, আর তার নানা অনেক ধরনের তদবির করেছিলেন। তিনি প্রতিদিন নিয়ম করে সুতো বেঁধে দিতেন জানালাগুলোতে। এছাড়া আরও বেশ কিছু কাজ তিনি করতেন। তো কবির বেশ কয়েকদিন নিজে শুনেছেন তার স্ত্রী ঘুমিয়ে বিড়বিড় করে বলতো, এই শরীর আমার দুশ্মনের কথাটা। একদিন রিতা বাজারে গিয়েছিল তার মা আর শাশুড়িকে সাথে নিয়ে। সেখানে সে একটা সুপার শপের ফ্রিজের সামনে দিয়ে যাওয়ার সময় সে রিতা শুনতে পায় এবং ফিস ফিস গলায় শুনতে পায়। সে পেছনে ঘুরে দেখতে পায় সুপার শপের বিদ্যুৎ চলে গেছে, কিন্তু ফ্রিজ থেকে আলো এসে পড়ছিল। আলোটা এমনভাবে পড়ছিল যেন ঢেউ খেলানো পানি ভেদ করে সেই আলো সেখানে এসে পড়ছে। নখ দিয়ে ফ্রিজের ডোরে টোকা দেওয়ার শব্দ তিনি শুনতে পান। তখন তার পেছন থেকে কেউ তাকে স্পর্শ করে। ভয়ে তিনি দৌড় দিয়ে সেই ফ্রিজের সামনে দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পান ফ্রিজার পানি ফ্রিজার ভর্তি পানি, আর সেভাবেই গলায় শেকল বাঁধা একজন লোক দাঁড়ানো, ভঙ্গিমায় ভাসমান, চোখ দুটি বন্ধ, শেকলটা পাথরে বাঁধা। তখন সেই ভাসমান লোকটার চোখ খুলে যায়। তিনি দেখে তিনি আবারও দৌড় দিতে যাবেন, কিন্তু কিছু দূরে তিনি দেখতে পান অন্ধকার দুজন লোক দাঁড়িয়ে আছে, যাদের চোখগুলো লাল এবং জ্বলজ্বল করছে। এরপর আর কিছুই মনে থাকার কথা না রিতার। স্বাভাবিকভাবে এত কিছু দেখার পর রিতা বেহুশ হয়ে যায়। তো রিতার হুঁশ ফেরে সেখানেই। তো ওই দোকানের লোকজনের ছিটানো পানি আর রিতার মা শাশুড়ির ডাকে তার হুঁশ ফেরে। মূলত লোডশেডিং হয়েছিল তখন, ব্যাকআপ পাওয়ার আসতে কয়েক সেকেন্ডের দেরি হয়েছিল। রিতার মা শাশুড়ি দেখেন রিতা ফ্রিজের দিকে তাকিয়ে আছে। তাদের দিকে রিতা তাকালো আর 1-2 কদম পিছিয়ে যেতেই বেহুশ হয়ে যায়। তাকে বাসায় নিয়ে আসা হয়, আর রিতার নানা এসে রিতাকে ঝাড়ফুঁক করেন এবং রিতাকে বাইরে যেতেও নিষেধ করে দেন। এদিকে তিনি নিজেও স্পষ্ট করেছিলেন যে সমস্যাটা কি রিতার। তো সেদিন রাতে রিতার স্বপ্নে দেখতে পায় তাকে সেই শেকল গলায় বাঁধা লোকটি টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে একটা কবরের পাশে, আর তাকে ধাক্কা দিয়ে সেই কবরের মধ্যে ফেলে দেয় সেই শেকল জড়ানো লোকটি। তো সেই কবরের ভেতরে রিতা একটি আধ বসা লাশ দেখতে পায়, যে নিজের কাফনের কাপড় গিলছিল। লাশটার এক চোখ কোটরের বাইরে ঝুলে আছে, আরেক চোখ কোটরের ভেতরে যেন শুকিয়ে ছোট হয়ে গেছে। সেই সময় সেই শেকল গলায় জড়ানো লোকটি রিতাকে সেই লাশের সাথে জ্যান্ত কবর দিয়ে দেয়। রিতা অন্ধকারে মাটি ধাক্কা দিতে লাগলো এবং ব্যর্থ হওয়া সত্ত্বেও ধাক্কা দিতে থাকে। তখন সেখানে মাটি চাপা অবস্থায় রিতা টের পায় সেই আধ বসা লাশটি নড়াচড়া করছে। চাপা ফিসফিসানো একটা কথা ভেসে এলো, যেন সেই লাশটা নিজেই বলছে। আর ঠিক তখনই সেই লাশটা তার গলা চেপে ধরে। এদিকে বাস্তবে চিৎকার দিতে দিয়ে রিতার ঘুম ভেঙে যায়। আলো জ্বালালে কবির দেখতে পায় রিতার শরীরে বিছানার অংশে আর ফ্লোরে রীতিমতো আধো ভেজা মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। রিতার নানাকে ডেকে নিয়ে আসা হয়। এদিকে রিতা ভয়ে কান্না করছিল। কবির অনেকটা রাগের মাথায় রিতার নানাকে বলছিলেন যে, নানা কি হচ্ছে গুলো আপনি নিজে বলেন না এবং সলভও করছেন না, কাহিনী কি এর, আর ঘরের ভেতরে হচ্ছেটা কি, এত মাটি কোথার থেকে এলো? কিন্তু বরাবরের মতো নানা এড়িয়ে যান আর বলেন যে ঠিক হয়ে যাবে রিতা, এটা কোনো কিছু না। ওর নানার উপর বিশ্বাস করতে না পেরে কবির তার এক বন্ধুর পূর্ব পরিচিত একজন পুরোহিতের কাছে যান। পুরোহিত তাদের একদিন পর যেতে বলেন। এদিকে রিতার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। পুরোহিত তাদের বলেন যে, দেখো, পূর্ব শত্রুতা থেকে কোনো প্রবল শক্তি তোমার স্ত্রীর উপর শোধ নিচ্ছে। আগে একবার জানার চেষ্টা করে অতীতে কিছু ঘটেছিল কিনা এটা জানো, না হলে আমি সাহায্য করতে পারবো না। তো পুরোহিতের কথায় কবির বাসায় এসে রিতার মাকে জিজ্ঞেস করে, মা, আগে কি কখনো কোনো কিছু হয়েছিল ছোট থাকতে? তো রিতার মা বলে, না বাবা, এমন কিছু তো কখনো হয়নি। সেই কথা পুরোহিতকে জানানো হলে তিনি বলেন, দেখো, আমার গণনা ভুল হয় না। রিতার পরিবারের কারোর সাথে কোনো সমস্যা আগে হয়েছিল কিনা দেখো। তখন কবির বলে যে, দাদু, রিতার নানা কিন্তু জিন ছাড়াতেন আর এখনো এটাই করেন। আর উনি কিন্তু রিতার সমস্যা শুরু হওয়া থেকে এখনো আমাদের বাসায় আছেন, আর তিনি নিজেও অনেক কিছু করছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। আর জিজ্ঞেস করলেও তিনি বলেন না কি হয়েছে ওর। পুরোহিত বলেন, তাহলে তো সমস্যার গোড়া সেখানেই, কারণ দুশ্মনে যদি থাকে তাহলে তার সাথেই আছে। আর রিতা তো তার বংশধর, তাই না? ওনাকে যে জিজ্ঞেস করো ভালো করে। তো কবির বাসায় ফিরে এসে অনেক জোর করে রিতার নানাকে কিন্তু তিনি বলেন যে তিনি নিজেও জানেন না তার নাতিকে কে ভয় দেখাচ্ছে, আর তিনি নিজেও চেষ্টা করে যাচ্ছেন জানার জন্য কে এত সাহস কে দেখাচ্ছে। রিতার নানা সেদিন অনেক ঝাড়ফুঁক করেন, এমনকি সেই জিনকে আনার চেষ্টা করেন, কিন্তু সফল হননি সেদিন। 2 দিন পর রাতে রিতার ঘুম ভেঙে যায় চাপকলের শব্দে। রিতা উঠে দেখতে পায় কবির তার পাশে নেই। সে দেখতে পায় কবির মেঝেতে পড়ে আছে, আর তার পাশে শেকল গলায় ঝুলানো সেই লোকটি দাঁড়িয়ে আছে।
রিতার চোখ বন্ধ করে চিৎকার দিতে শুরু করে। আর তখনই কবির ঘুম থেকে উঠে যায়, রিতাকে শান্ত করার চেষ্টা করে। রিতার নানা এসে দোয়া দরুদ পরে ফু দিয়ে বলে, রিতা বলতো কি দেখেছিস? তো রিতা কোনোভাবে বলে যে সে কি দেখেছে। সেদিন দুপুরবেলা রিতার ঘর থেকে একটা চিৎকারের শব্দ আসে। রিতার শাশুড়ি যে রিতাকে বেহুশ অবস্থায় পড়ে থাকতে দেখে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে রিলিজ করে দেওয়া হয় সমস্যা না থাকবার কারণে। তো রিতাকে বারবার জিজ্ঞেস করার পরেও সে বলেনি কি দেখেছিল সে। এর মধ্যে আরেকজন হুজুরকে এনে দেখানো হয়। কাজ না হওয়ায় সেই পুরোহিতের কাছে কবির আবার যান। সব শুনে সেই পুরোহিত রিতার বাসায় যান কবিরের খুব চাপাচাপির করার কারণে। তিনি রিতাকে বসিয়ে আসন বসান আর তার মতো কিছু কাজ তিনি করছিলেন। হঠাৎ রিতা দাঁড়িয়ে যায় আর দৌলুত্র শুরু করে। পুরোহিত সাহেব কিছু বলার আগেই রিতার নানা জিজ্ঞেস করে, কে তুই, নাম বল তোর। তখন রিতা ওর নানার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সে সুযোগ পেলে তার ক্ষতি করবে। তাকে বারবার জিজ্ঞেস করার পরও সে উত্তর দিচ্ছিল না। পুরোহিত সাহেবের কোনো কথার উত্তরই দিচ্ছিল না তখন। তো রিতার নানা উঠে যান। তার হাতে থাকা পুরোহিত সাহেবের তার হাতে থাকা তসবি রিতার গলায় পরিয়ে দিয়ে রিতার চুল ধরে বলে, এখন আর কোথাও যেতে পারবি না, তুই কে বল বজ্জাত। তখন রিতা ফ্যাস ফ্যাস গলায় বলে, এই শরীর আমার দুশ্মনের, এটা কেবল আমার আর কারোর না। রিতার নানা রাগে ফেটে পড়েন আর রিতার চুল ধরে বলেন, আমার নাতনিকে ছাড় বজ্জাত, নাইলে আজ তুই যেতে পারবি না এখান থেকে জিন্দা। রিতা ঘাড় ঘুরিয়ে তাকায় তার নানার দিকে। রিতার নানা কাঁপতে শুরু করেন আর তিনি পড়ে যান দাঁড়ানো অবস্থা থেকে। রিতার গলায় দেওয়া তসবিটা ছিঁড়ে যায় আর সে তার নানার দিকে তাকিয়ে বলে, তুই কি মনে করেছিলি তুই আমাকে বন্দি করবি? তখন পুরোহিত কিছু করছিলেন। রিতা তার কিরমির করে এক অদ্ভুত শব্দ করছিল আর ঘরের মধ্যে যেন সবকিছু এক ঝটকায় এলোমেলো হয়ে গেল। আর রিতা লাফ দিয়ে জানালার উপরে চড়ে বসে। রিতার নানা উঠে বসে দোয়া পড়তে শুরু করেন আর তখন রিতার ভেতরে থাকা সেই শক্তিটা বলতে শুরু করে, जाहिर मैंने तुझे कहा था मैं दोबारा लौटूंगा। मैं शिकार करता रहूंगा तेरे बच्चे को, एक एक को मारूंगा तेरे खुदा के नाम पर, तेरे नापाक नस्ल को बर्बाद कर दूंगा तेरे खुदा के नाम पर। কামিনে বলেই রিতা সেই জানালা থেকে লাফ দিয়ে পাশের দেয়ালের উপর পড়ে যায় আর বেহুশ হয়ে যায়। পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে রিতার মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসে। অনেক কষ্ট করেও রিতার জ্ঞান ফেরানো যায়নি। হাসপাতালে নিলে জানা যায় রিতার ব্রেন স্ট্রোক হয়েছে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েকদিন পর থেকেই সেই জিন ওকে আবার ধরে। আর তারপর থেকেই বেহুশের মতো সারা দিন রাত ঘুমিয়ে রয়েছে রিতা। তাকে ডাকলে বা কিছু করলে শুধু মুচকি হাসে আর তারপর আবারও শুয়ে পড়ে। খাবার দাবার কোনো কিছুই সে খায় না। অনেক জনকে এনে দেখানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি কোনোভাবেই। কবি রীতিমতো কাঁদছিলেন কথাগুলো বলার সময়। আমি তাকে বলি যে ঠিক আছে, আমি আগে রাতে কথা বলে দেখি কিছু জানতে পারি কিনা। আমি তাকে জিজ্ঞেস করি রিতার নানা কোথায়। সে বলে সেদিনের পর সে রিতার নানাকে বাসা থেকে চলে যেতে বলেছিল আর তিনি চলে গিয়েছিলেন। তো আমি কবিরকে বলি আপনি বাসায় যান, আগে আমি জেনে নেই সমস্যাটা কি, তারপর দেখি আল্লাহ কি রেখেছেন সামনে। তাই বলে তাকে বিদায় দিয়ে চলে আসি। রাতে আমির সাহেবকে ডাকলাম, ঠিকানাটা দিয়ে বললাম, দেখুন তো রিতা নামের মেয়েটার পেছনে কে পড়েছে। যা শুনলাম তা থেকে ধারণা করতে পারি যে মেয়েটার নানার সাথে সেই জিনটার শত্রুতা, আর এই জন্যই আজ রিতার পেছনে লেগেছে আর হুমকি তো দিচ্ছে, সাথে রিতাকে ভয় দেখাচ্ছে। উনি বললেন মেয়ের নানার সাথে কিভাবে শত্রুতা তা কি জানো? আমি বলি উনি এই কাজগুলোই করেন যা আমরা করি, আর এই কারণেই অনেক বছর আগে কিছু হয়েছিল যার কারণে সে ওনার বংশের পেছনে লেগেছে। আমির সাহেব শুনে আমাকে বলেন, আগে ভালো করে দেখে নাও আর বুঝে নাও সমস্যাটা কি। আগে যে দেখে আসো কে সে কথা বলতে চাইলে কথা বলো, না চাইলে জোর করো না, আর একদম স্বাভাবিক থাকার চেষ্টা করবে যাতে সে তোমাকে শত্রু ভেবে না যেন ধরে। ওনার কথা মতো আমি পরদিন যাই, যে দেখতে পাই হাত পা ছড়িয়ে শুয়ে আছে রিতা ঘুমের মতো করে। আমি কাউকে কোনো রকমের শব্দ করতে দেই না। আমি রিতার নানার সাথে দেখা করতে চাই। যেহেতু মনোমালিন্য ছিল, তারপরও রিতার অবস্থা দেখে ওর নানা আসেন আর আমি তাকে শক্তভাবেই জিজ্ঞেস করি, আমাকে বলুন তো নানা সমস্যাটা কি। তিনি রাজি হচ্ছিলেন না। একসময় তিনি আমাকে কিছু বলতে চাইছিলেন। ঠিক সেই সময় আমি দেখতে পাই রিতার নানার ঘাড়ের পেছন দিক থেকে একটা হাত এসে ওনার গলা চেপে ধরে। আমি ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু কাজ হচ্ছিল না। আমি রিংটা বের করে ওনার কপালে লাগালাম, তাতেও কাজ না হয় আমি অবাক হয়ে গিয়েছিলাম।
আল্লাহর রহমতে রিতার নানা গলা চাপ দিয়ে রাখা সেই শক্তিটা তাকে ছেড়ে দেয়, আর আমি তাকে টেনে তুলে এক ঘরের বিছানায় শুয়ে দিই। তিনি একটু সুস্থ হলে আমি সেই ঘর থেকে বের হয়ে রিতার ঘরে যাই আর জিজ্ঞেস করি কেন এসব কিছু হচ্ছে। তখন রিতার ভেতর থেকে সেই শক্তিটা আমাকে বলে, বাত ইস লড়কি কি নেহি, ইসে মে খুদ দফনা দুঙ্গা আপনি দুশ্মন কি নাম পর। এই কথাগুলো বলে কি বোঝাতে চাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। তাই আমি রিতার নানা যেই ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সেই ঘরে যে রিতার মা আর শাশুড়িকে আমাদের দুইজনকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিতে বলি। আমি শুধু রিতার নানার চোখে তাকিয়েছিলাম, কোনো কথার উত্তর তাকে দিইনি। এক পর্যায়ে তিনি আমাকে বলেন, আমার নাতিটাকে ঠিক করতে পারবে? আমি বলি, আমার নানা আমি জানি না কি হবে, কিন্তু তার আগে জানার দরকার কি হয়েছিল। তিনি তখনও আমাকে বলেননি। বারবার কিছু বলতে যেয়ে থেমে যাচ্ছিলেন, কিন্তু তার চোখ দেখে আমার মনে হচ্ছিল উনি হয়তো চাপের কারণে কিছু বলতে চাইছেন না। তাই আমি সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আমির সাহেবকে বলি আমি যে ওর নানা মুখই খোলেননি, নিজেকে অনেক কিছু মনে করে, ভাব দেখায় আমার সামনে, তাই চলে এসেছি। আর ওই জিন তো হুমকি দিচ্ছেই। তিনি আমাকে বলেন, কাল আবার যাও, এবার সে বলবে তোমাকে। আমি বললাম, সে আজ বলেনি, কাল বলবে কিভাবে? তিনি আমাকে বলেন, আগে যাও না, ওনাকে রিতার সামনে নিয়ে যাও, বাকিটা আপনা আপনি হতে থাকবে। আর শোনো, ওনাকে তুমি বলবে যদি নিজের জ্ঞানের উপর অহংকার চলে আসে তখন সেই জ্ঞান একদিন কাজে আসে না। উনি মনে করেছিল সেই জিনকে তিনি পুনরায় কবজা করতে পারবেন, কিন্তু তিনি তা পারবেন না। তার জ্ঞান তার সাথে আর নেই, তিনি এখন শূন্য, আর কোনোদিন তিনি কিছুই করতে পারবেন না যতদিন পর্যন্ত তিনি নিজেকে পরিষ্কার করতে না পারেন। উনি যদি আজকে না বলেন এই কে জিন, তাহলে এমন তো না যে আমরা জানতে পারবো না। আমরা জানার চেষ্টা করছি আর জেনেও যাব একদিন, ততদিনে দেরি হবে শুধু, আর কিছুই না। নিজেকে সবার চেয়ে বেশি জ্ঞানী ভাবা যায় কেবল আয়নার সামনে দাঁড়ালে। বাস্তবে কে কতটুকু জ্ঞানী তা তার কর্মই প্রমাণ করে। আমির সাহেবের ইশারাটা আমি বুঝেছিলাম, তাই পরদিন আসরেই আমি যাই সেখানে, আর রিতার নানাকে রিতার সামনে নিতে চাই, এবং তিনি যেতে চাননি। তখন আমি আমির সাহেবকে বলা কথাগুলো তাকে বলি, রিতার মা মানে তার মেয়ের সামনে। আমি এটাও বলি যে আপনার বাবা দেরি করে ক্ষতি করাচ্ছেন আপনার মেয়ের, উনি ভাবছেন কেবল উনিই সমস্যার সমাধান করতে পারবেন, কিন্তু উনি ভুলে গেছেন কর্মফল নামে একটা জিনিস আছে। তখন রিতার মায়ের চাপাচাপিতে তিনি রাজি হন। আমি ওনার সাথে মাগরিবের নামাজ পড়ি একসাথে। এরপর তিনি আমাকে বলতে শুরু করেন। আগে বলে রাখা ভালো, ওনার নাম জহির উদ্দিন। তখন 91 সাল। আমি আবারও বলছি, উনি আমাকে 1991 সালের কথা বলছিলেন। তিনি তখন বিহারে এক মাদ্রাসার শিক্ষক ছিলেন। সেই মাদ্রাসার বড় হুজুর জিন ছাড়াতেন এবং তদবিরের কাজ করতেন, আর ইনি ছিলেন তার ছাত্রের মতো। বড় হুজুর মারা যাওয়ার পর থেকে তিনি এই কাজগুলো করছিলেন। একদিন তার মাদ্রাসায় একজন লোক আসেন তার 1 মাসের শিশু বাচ্চাকে নিয়ে, যার পুরো শরীর নীল এবং ঠান্ডা ছিল। তো শিশুর বাবা বলছিলেন, জন্মের কয়েকদিন পর থেকে বাচ্চা খাবার দাবার খায় না, নড়াচড়া করে না, কান্নাকাটি করে না। দেখেন, গেল কয়েকদিন ধরে শরীর থেকে পচা গন্ধ আসে আর পেটও ফুলে গেছে। তিনি বাচ্চাটাকে দেখার সাথে সাথে 2 পা পিছিয়ে যান আর বাচ্চাটাকে মাটিতে রাখতে বলেন তাকে। তিনি বলেন, তুমি দেখো না যে তোমার বাচ্চাটা মরে গেছে, পেট ফুলে গেছে? তখন সেই লোক বলে, হুজুর বলেন কি, আমার বাচ্চা তো নড়াচড়া করে, ওই যে দেখেন চোখ খোলা। তখন তিনি আরেকটু এগিয়ে এসে দেখতে পান যে বাচ্চাটা নড়াচড়া করছে আর আসলেই তাকিয়ে আছে, কিন্তু বাচ্চাটার চোখ গলে গেছে আর শরীরেও পচন লেগেছে, যা বাচ্চাটার বাবা দেখছে না। উনি তো বুঝতে পেরেছেন সমস্যা কি, তাই তিনি বাচ্চাটার চারপাশে একটা গোল দাগ দিয়ে এবং বাচ্চাটার বাবাকে বলেন, চুপচাপ বসে থাকো, যা কিছু হবার হোক, তুমি কিন্তু ভয় পাবে না, বসে থাকবে। বলেই তিনি একটা বেত নিয়ে আরেকটা গোল দাগ মাটিতে এঁকে বসেন এবং কিছু আয়াত পড়তে পড়তে মাটিতে লাঠির বাড়ি মারতে লাগলেন। এক একটা বাড়িতে সেই শিশুটি শুয়ে থাকা অবস্থায় কেঁপে উঠছিল, আর এক সময় শিশুটি মাথা ডান দিকে বাম দিকে অনবরত নাড়াতে থাকে, আর একটা শব্দ হয়ে ফুলে থাকা পেটটা ফেটে যায়, আর সেখান থেকে পচা গলা অংশ এবং লাশ খেকো পোকা বেরিয়ে পড়ে। আর সেই অবস্থায় সে শিশুটি দাঁড়িয়ে যায়, শূন্যে একটা লাফ দেয় এবং নিচে পড়ে যায়। এই ঘটনা দেখে শিশুটির বাবা ভয়ে পালিয়ে যায়। পরে শিশুর বাবার সাথে আসা লোকজন জানতে চায়, হুজুর কি হয়েছিল? উনি বলেন যে বদজিন আসর করেছিল, যখন বাচ্চাটা মরে গেছে তখনই, হয়তো ওই বাচ্চাটাকে মেরেছিল। এখন তো জিনটা পালিয়ে গেছে, তাই জানতে পারলাম না কি কারণে সেই কাজ করেছে। সেই জিন বাচ্চার ভেতরেই ছিল, যার কারণে তোমাদের মধ্যে হয়েছে, মানে সেই বাচ্চাটা জীবিত, মানে তোমাদের মনে হয়েছে বাচ্চাটা জীবিত, কিন্তু তোমরা যখন এখানে এনেছিলে তখনই আমি বুঝে গিয়েছিলাম যে কি হয়েছে। যা হবার হয়ে গেছে, বাচ্চাটাকে দাফন দিয়ে দাও। পরে তারা লাশ নিয়ে চলে যায়।
এর কয়েকদিন পর তিনি রাতে স্বপ্নে দেখতে পান সেই বাচ্চাটার বাবা একটা বট গাছের দিকে যাচ্ছে, আর সেই গাছ থেকে একটা দড়ি ঝুলে পড়ে নিচের দিকে। সেই দড়ি সেই লোক গলায় বাঁধে, আর তখনই সেই দড়িটা গাছের উপর থেকে কেউ টেনে তুলে আর সেই লোক ফাঁসিতে ঝুলে যায়। এটুকু দেখেই তার ঘুম ভেঙে যায়। সেদিন দুপুর নাগাদ তিনি জানতে পারেন সেই গ্রামের শেষের দিকে সীমানায় থাকা একটা বট গাছে সেই বাচ্চাটার বাবা ফাঁসিতে ঝুলছে। সেই লোককে কবর দেওয়া হয় জানাজা না পড়িয়ে। গ্রামের আরেক কোণে থাকা বন জঙ্গলের মধ্যে তাড়াহুড়া করে দাফন দেওয়া হয়। তো উনি কি এমন গুরুত্ব দেননি। সেদিন তিনি কোনো কাজে পাশের গ্রামে গিয়েছিলেন। ফিরতে ফিরতে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। হেঁটেই ফিরছিলেন তিনি। একসময় তিনি লক্ষ্য করলেন তার পেছনে কেউ একটু দূরত্ব বজায় রেখে হাঁটছে। যতটুকু বুঝেছিলেন একটা মানুষ যে ঢুলে ঢুলে চলছে। কিছুক্ষণ পর সেই লোককে তিনি দেখতে পান যে ফাঁসিতে ঝুলেছিল সেই লোককে, যে তার কাছাকাছি দূরত্বে হাঁটছে আর খিলখিলিয়ে হাসছে। তা দেখে তিনি তার হাতে তসবি তাকে দেখান আর বলেন, বজ্জাত হারামি, পালিয়ে যা, নইলে তোকে বন্দি করব। এটা শুনে সেই লোক আরো জোরে হাসতে শুরু করে আর অনেকটা বাতাসে ভেসে একটা গাছে যেয়ে বসে আর ওনাকে উদ্দেশ্য করে বলে, ইহা সে ভাগ যা, নেই তো তুঝে मैं মার दूंगा। তো শুরুতে যে ঘটনাটা শেয়ার করবো এটা আমাকে পাঠিয়েছেন সুজন ভাই। ওনার নানি বাড়িতে নানির সাথে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাই এখন আমি বলতে যাচ্ছি। এটা 2001 সালের একটা ঘটনা। ওনার নানি বাড়িতে ফ্যামিলি মেম্বার ছিল 6 কি 7 জন। তো ওনার ছোট খালাটা, মানে সুজন ভাইয়ের ছোট খালার তখন মাত্র বিয়ে হয়। আর সেই ছোট খালার শ্বশুর বাড়ি ছিল ওনার নানি বাড়ির থেকে প্রায় 2-3 গ্রাম দূরে। তো সুজন ভাইয়ের নানি, উনি নাকি ছোটবেলা থেকে জিন পালতেন এবং ওনার সাথে একটা সবসময় ভালো জিন থাকতো। প্রত্যেক দিন ঈশান নামাজের পর সেই ভালো জিনকে তিনি ডাকতেন এবং সেই জিন আসতো এবং মাঝে মাঝে নাকি সেই জিনের মাধ্যমে তিনি গ্রামের অনেকে সেবা করে থাকতেন। তো ওনার যেহেতু মানে সে সুজন ভাইয়ের খালার যেহেতু বিয়ে হয়েছে, তো একদিন ওনার নানু ঠিক করে যে সেই খালার শ্বশুর বাড়িতে পিঠা বানিয়ে নিয়ে যাবে। এরকম সারাদিন সারা রাত ধরে তিনি পিঠা বানান। তো কোনো এক দুপুরে এরকম উনি পিঠার যে ব্যাগটা আছে সেটা নিয়ে ওনার মেয়ের শ্বশুর বাড়িতে রওনা দেয়। তো উনি ঠিক করে যে হেঁটেই যাবে, এত ওইরকম গাড়ি টাড়ি নিয়ে যাবে না এবং উনি একাই যাবে। তো যখন তিনি যাওয়া শুরু করে, রাস্তাটা নাকি ছিল এমন গ্রামের রাস্তা, তো এক সাইডে ছিল গ্রাম আর এক সাইডে ছিল ধান ক্ষেত। সন্ধ্যার আগ মুহূর্তে তিনি যখন হাঁটতেছে, তখন হঠাৎ করে মনের অজান্তেই তিনি কেন জানি ধান ক্ষেতের ভিতর দিয়ে হাঁটা শুরু করে। আসলে নাকি এরকম যে যাতায়াতটা মানে আসরের পর থেকে হাঁটা শুরু করলে নাকি সন্ধ্যার আগেই পৌঁছে যাওয়া যায়। তখন নাকি ছিল গরমকাল, তো মাগরিবের সময়টাও ছিল অনেক পরে। যা হোক, এরকম তো উনি ধান ক্ষেতের মধ্যে হাঁটতে থাকে। তো উনি যখন হাঁটতে হাঁটতে নিজের অজান্তেই হাঁটতেছে, রাতে 1টা কি 1:30 বাজবে, তখন হঠাৎ করে ওনার একটু সেন্স আসে সেই নানির, যে আমি কি ব্যাপার, এত রাতে আমি এখানে কি করতেছি, এখানে হাঁটতেছি কেন। তো উনি শুধু দেখতেছে যে বাজে আকৃতির কিছু একটা দূরের থেকে মনে দেখলো, দেখে নিজেই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে যাওয়ার পর ওনার দেখতেছে হাতের যে পিঠার ওনার ব্যাগগুলা ছিল, দেখতেছে আশেপাশে পিঠা নাই এবং পিঠার ব্যাগটা খালি পড়ে আছে। তখন ওনার সাথে যে ভালো জিনটা আছে সে শুধু সেই নানিকে এসে বলতেছে যে তুমি কিভাবে এখানে আসলা। তখন সেই নানি বলতেছে, আমি তো পিঠা নিয়ে, এরকম বলা যায়, পিঠা নিয়ে রওনা দিয়েছিলাম সেই তো অনেক আগে, আসরের পর তখন বা একটু দিন থাকতে থাকতে এখন দেখি রাত হয়ে গেল। তখন সেই জিন বলতেছে যে রাত হয়ে গেল মানে এখন বুঝো যে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। তাহাজ্জুদের সময় মানে প্রায় 1:30-2টা এরকম বলতেছে। তখন সেই জিন বলতেছে, যা হোক, তোমাকে একটা বদ জিন ভর করছিল, তোমার হাতে যেহেতু পিঠা ছিল, সে এরকম পিঠার লোভে এরকম বদ জিনটা তোমাকে ভর করে এখানে নিয়ে আসছে এবং তোমাকে ঘুরপাক খাওয়াচ্ছিল। তোমার এখন যেহেতু সেন্স আসছে, একটা কাজ করো, আমি চেষ্টা করতেছি তোমাকে বাঁচানোর জন্য, কিছু কাজ দিব। তো তুমি একটা বাসার ঠিক দেখাইতে যাই যে এখানে যে বাসাটা আছে, বাসার ভিতরে একটা লোহা পাবা। এই পাশে নাকি একটা পরিত্যক্ত বাসা ছিল, সেখানে বলছে এখানে একটা লোহা পাবা, তুমি যদি কষ্ট করে সেই লোহাটা নিয়ে আসতে পারো এবং তুমি যেখানে দাঁড়ায় আছো এখানে চারপাশে বৃত্তাকার করে এখানে দাঁড়ায় থাকবে এবং কিছু দোয়া দিব, দোয়াগুলা এবং আমলগুলা করতে থাকো, দেখবা তোমাকে খারাপ কিছু আসর করবে না। তো সে ভালো জিনটা বলতেছে, দেখো এই খারাপ জিনটা যেটা তোমাকে ভর করছে সে এই মুহূর্তে নাই, কিন্তু সে কিছুক্ষণের মধ্যে আবার আসবে এবং সে আমার থেকে খুব শক্তিশালী। তোমাকে আমি যে কাজটা দিলাম তুমি সেটা করো।
তখন সেই নানি ওই পাশে যে পরিত্যক্ত বাসাটা ছিল সেখান থেকে, ঠিক ধান ক্ষেত্রের পাশে নাকি ছিল, সেখান থেকে কিছু একটা লোহার শাবলের মতো এটা কিছু একটা ছিল, সেটা নিয়ে তিনি বৃত্তাকার করে ওই সেই বৃত্তের মধ্যে বসে এবং উনি অনেক আমল করতে থাকে। সঙ্গে সঙ্গে নাকি সেই বদজিনটা সে আসতেছে, মানে আসতেছেটা নাকি নানি বুঝতে পারতেছিল না, শুধু বুঝতেছিল যে আশেপাশে কিছু কুকুর কিছুক্ষণ ডাকতেছিল এবং মানে অন্ধকার, তো অন্ধকারের মধ্যে কোনো একটা প্রাণী এসে ওনাকে মানে ওনাকে কিছু বলতে ভয় দেখাচ্ছে আর কি। এমন সময় নাকি একটা ভয়েস আসে এবং ভয়েসটা ছিল খুব গম্ভীর আকৃতির একটা ভয়েস ছিল এবং বলতেছে যে তুই এটা কি করলি, তুই চারপাশে এটা কি করছিস, আমি তো ঢুকতে পারতেছি না, তোকে তো আমি শেষ করে দিব, আমাকে আরো পিঠা দে, আমি আরো খাবো। এরকম যখন বলতেছে তখন সেই নানি কিছুই বলতেছে না, জোরে জোরে দোয়া পড়তেছিল। তখন মানে প্রায় নাকি ফজরের আগ মুহূর্ত হয়ে যাবে, যখন আজান দূরের থেকে শোনা যাচ্ছিল তখন সেই বদ জিনিসটা চলে গেছে এবং সেই ভালো জিন আবার আসে এবং সেই সুজন ভাই নানিকে বলতেছে যে দেখেন আপনার ওই যে জিনিসটা ঘটছিল সেটা মানে সেই ভাড়াটা কেটে গেছে, সেই বদ জিন চলে গেছে, আপনি এই রাস্তাতে কখনো আসা যাওয়া করেন না, মেয়ের বাসায় গেলে আর আপনি একটু সাবধানে থাকেন, আর আপনার আজকে আর মেয়ের বাসায় যাওয়া দরকার নাই, আলো হোক, আলো হলে আপনি চলে যান, আপনার কোনো ক্ষতি আর হবে না। পরে নাকি ফজরের পর যখন আলো হয় তখন তিনি তার বাসায় চলে যান এবং ওনার বাসার সবাইকে ঘটনাটা জানান। এটা একটা ছোট ঘটনা ছিল। তো এরপরে আমি আরেকটা ঘটনায় চলে যাচ্ছি। সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন যিনি, তার নাম আবিদ ভাই। তো আবিদ ভাই যেটা বলে যে ওনার সাথে একটা ঘটনা ঘটে ওনার দাদুকে নিয়ে, এটা বেশ কয়েক বছর আগের ঘটনা। তো সেদিন উনি ওনার দাদুকে বলে, দাদু তুমি তো প্রতি রাতে এরকম মাছ ধরতে যাও, তো আজকেও আমি তোমার সাথে মাছ ধরতে যাব। তো ওনার দাদু ছিল খুব ধার্মিক এবং সেই দাদু নাকি 40 বছর ইমামতি করতো এবং ওনার সাথে নাকি মাঝে মাঝে কিছু জিনদের কথাবার্তা হতো এবং দুই একটা ভালো জিন ওনার সাথে সবসময় থাকতো। তো ওনারা এরকম সে সারাদিন ঘুমায়, যেহেতু রাতে মাছ ধরতে যাবে, সে আবিদ ভাই এবং ওনার দাদু সারাদিন ঘুমায়। তো রাতে 8:20 ওনারা নাকি নৌকায় উঠে যে নদীতে মাছ ধরতে যাবে, নদীর পারে পারেই নাকি ওনারা মাছ ধরছিল। তো মাছ ধরতে ধরতে ভালোই মাছ ওনাদের নৌকা এসেছিল, নদীতে কোনো একটা স্রোত ছিল না, খুব শান্ত ছিল সেই মুহূর্তে। তো একটা মুহূর্তে যেটা ঘটে যে ওনার দাদু বলতেছে সেই আবিদ ভাইকে বলতেছে যে আবিদ এক কাজ কর, আমরা একটু সামনের দিকে যাই, একটু সামনে যাই, ওইখানে ভালো মাছ পাওয়া যাবে, ওখানে বড় বড় মাছ পাওয়া যাবে, একটু মাছ নদীর দিকে যাবো চল। আবিদ ভাই বলছে হ্যাঁ দাদু সমস্যা নাই। তখন নাকি প্রায় 10:30 11টা বাজবে। তো ওনারা মাছ নদীর দিকে যায় এবং মাছ ধরতেছে। ধরতে ধরতে একটা বার যখন জাল ফালাবে বড় মাছ ধরার আশায়, তখন জালটা নাকি উঠতেছিল না। তখন সেই আবিদ ভাই বলতেছে দাদু জাল যদি না উঠে এক কাজ করো, জাল ফালায় দাও, জাল ফালায় চলো আমরা চলে যাই। মানে আবিদ ভাই নাকি তখন একটু ভয় লাগতেছিল, যেহেতু জাল ফালাইছে মাছ নদীতে উঠতেছে না। দাদুর কথা হচ্ছে যে না, জাল ফালাইছে মাছ নিশ্চয়ই আছে, এখানে মাছ পাবোই। তো আবিদ ভাই আমাকে যেটা বলে যে ভাইয়া প্রথম পর্যায়ে কিন্তু আমাদের আশেপাশে যে একটা নৌকা ছিল, কিন্তু মাঝ নদীতে যখন আমরা গেছি তখন আমাদের সাথে শুধু টর্চ লাইটের আলো আর আশেপাশে কোনো নৌকা বা কিছুই নাই। তখন দাদুর মধ্যে মানে খুব জিদ কাজ করতেছিল যে জাল ফালাইলাম, জাল উঠবে না কেন, আর এখানে তো আশেপাশে অন্য কেউ জাল ফালাইছে এরকম হইতেই পারে না। তখন দাদু বলতেছে জাবিদ তুই এক কাজ কর, তুই একটু নৌকায় বস, আমি ঝাঁপ দিয়ে দেখতেছি যে কি সমস্যা। তখন নাকি তিনি ঝাঁপ দেয় এবং 2-3 বার উনি মানে ডুব দিচ্ছিল। 2-3 বার ডুব দেওয়ার পর 4 নাম্বার কি 5 নাম্বার বার হবে যে ডুব যখন দেয় আর উঠতেছে না। তখন আবিদ ভাই প্রচন্ড ভয় পেয়ে যায়, উনি ভাবতেছে যে দাদু আবার ডুবে গেল নাকি, কোথায় কোনো সারা শব্দ নাই। অনেক টর্চ মারতেছিল, কোনো উপায় মানে খুঁজে পাচ্ছিল না। দেখতেছে যে দাদু উঠতেছে না, এদিকে জালও টানতেছে, জালও আসতেছে না। তো আবিদ ভাই নাকি সাহস দেখায়, উনি করে কি যে নিজে থেকেই নাকি লাভ দেয়, দেখতেছে ঝাঁপ দেয় আর কি সেই নদীতে, যে দেখবো মানার কথা বাঁচি মনে আগে দেখে দাদুর কি অবস্থা আমি দেখবো। যখন তিনি ঝাঁপ দেয় তখন তিনি কে দেখতেছে যে ওনার দাদুর বেশি নয় অল্প একটু নিচেই বসা অবস্থা এবং চোখ দুইটা ওই টর্চ লাইটের আলো যেরকম চোখ দুইটাতে এরকম আলো বেরোচ্ছিল। আবিদ ভাই নাকি কোন রকম আবার উপরে উঠে আসে এবং উপরে উঠে উনি ভাবতেছিল যে আমি কি দেখলাম, আবার উনি ডুব দেয়, দেখতেছে না একই জিনিস দেখতেছে। দেখার পর তিনি আর কিছুই বলতে পারবেন। আবিদ ভাই কিছু বলে যে ভাই আমি আর কিছুই বলতে পারবো না। আমি অনেকক্ষণ পর আমার সেন্স আসে, তখন আমি দেখি যে আমার পাশে দাদু শুয়ে আছে, আমরা দুজনই নৌকার উপরে, এবং দাদুর তখন সেন্স ছিল, মাত্র সেন্স আসছে এবং আমার তো সেন্স আসে। তখন দাদু আমাকে জড়ায় অনেক কাঁদতেছিল এবং বলতেছে চল কোন রকম নৌকাটা পারে নিয়ে যাই। তখন ওরা নাকি নৌকা পারে নিয়ে যায় এবং আবিদ ভাই বলে যে ভাই আমার তো সব কথা মনেই ছিল, কিন্তু পারে আসার পর দেখতেছি যে আমার এবং দাদুর দুজনের কাপড়ের শুকনা, কোনো ভিজা না, এবং যেটা হচ্ছে যে আমাদের যে
মাছগুলা ছিল, একটা মাছও নাই। শুধু দাদু আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, বলছে নাতি বাসায় চল, বাসায় গিয়ে বাকি কথা বলবো, এখন আর কিছু বলবো না, মনটা ভালো নেই। তখন আবিদ ভাইয়ের ওরা ঘড়িতে দেখতেছে প্রায় 2:40 বাজে। আবিদ ভাই এবং দাদু অনেক ভয়ে ভয়ে বাসায় যায় এবং যে যার রুমে পরে শুয়ে পড়ে। সকালবেলা সবাইকে নিয়ে তারপর সে দাদু বলতেছে যে আবিদকে নিয়ে গতকাল মাছ ধরতে গেছিলাম, মানে আল্লাহর অশেষ রহমত যে আমার সাথে যে ভালো জিনটা আছে সে আছে দেখে আমি বেঁচে গেছি। তখন সেই দাদু বলতেছে যে আমি যখন ওই জাল ফালানোর পর মানে উঠতে পারতেছিলাম না, তো আমি যখন নিচে ডুব দিতেছিলাম দেখতেছি যে একটা কে যেন আমাকে পা ধরে টানতেছে পানির নিচ থেকে। তখন আমার সাথে যে ভালো জিনটা আছে সেই জিনটা নেহাত আমাকে বাঁচায় দিছে এবং অনেক কষ্টে আমরা বেঁচে পড়ে এখান থেকে ফিরি। তাবিদ বলে যে ভাই এরকম একটা ছোট ঘটনা আমি শেয়ার করলাম, এটা আসলে আমার জীবনে একটা অনেক বড় ভৌতিক ঘটনা, এটা ঘটে আমার দাদু এবং আমার সাথে। তারপর থেকে আবিদ ভাই মাছ ধরতে যায় না। তো গত 1 বছর আগে ওনার দাদু মারা গিয়েছে। আবিদ ভাই দোয়া চাইছেন ওনার দাদুর জন্য, আশা করি আপনি সবাই ওনার জন্য দোয়া করবেন। তো এখন আরেকটা ঘটনা আমি শেয়ার করব, এটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে মানা করেছেন, দেখে নাম প্রকাশ করছি না। তো সেই ভাই বলে যে ওনার দাদা বাড়ি এবং নানা বাড়ি দুইটাই খুব কাছাকাছি ছিল এবং দুই বাড়িতেই নাকি জিনদের আনাগোনা ছিল। এটা আসলে ওনার একটা এক্সপিরিয়েন্স, উনি যেটা বলে যেটার সম্মুখীন যেটা তিনি হয়েছিলেন সেটা আমি শেয়ার করব। তো সেই ভাইয়ের ছদ্মনাম দিচ্ছি আমি মাসুদ। তো মাসুদ ভাই বলে যে ওনার তখন জন্ম হয় নাই, ওনার মায়ের পেটে তিনি যখন ছিলেন তখন নাকি প্রায় রাতে ওনার যে দাদা বাড়িতে উনি যে থাকতো, তো ওনার ফুফু নাকি থাকতো অনেক দূরে, মানে ও ফুফুর বাসা ছিল, ফুফু তো শ্বশুর বাড়িতে থাকতো, অনেক দূরেই থাকতো। তো সেই ফুফু নাকি প্রায় রাত্রে 12টা-1টার দিকে নাকি এসে আমাদের বাড়ির মানে পাশে এসে, মানে ওই মাসুদ ভাইটা যে মাসুদের মা এবং বাবা যে বাসায় রুমে থাকতো বাসার, সেই রুমের বাইরে এসে নাকি খুব কান্নাকাটি করে করুণ সুরে ডাকতো। তো মাঝে মাঝে নাকি ওনার বাবা যেতেও চাইতো, মানে যে দেখি যে কি ব্যাপার, কে এটা, তখন প্রায় সময় নাকি ওনার মা টান দিয়ে নিয়ে আসতে বলছে, এগুলা খারাপ জিনিস দেখতে হয় না, দেখতে যায় না, এরকম ডাকতেই পারে। যাই হোক, তো তারপর হয়তো বুঝেছিল যে বাসায় কোনো একটা সমস্যা আছে। তো মাসুদ ভাইয়ের মাকে তখন ওনার বাবা পাঠায় দেয়, বলছে ঠিক আছে তুমি এক কাজ করো, তোমার বাবার বাসায় চলে যাও। তো পরে মাসুদ ভাইয়ের মা ওনার মাসুদ ভাই পেটে থাকা অবস্থায় পরে ওনার নানি বাড়ি এসে পড়ে। নানি বাড়ি আসার পর নাকি এরকম উল্টা পাল্টা অনেক কিছু দেখতো। তখন তার নানি বলতো যে দেখ, হয়তো তুই এরকম অসুস্থ যেহেতু, তোর বাচ্চা হবে যেহেতু, তাই খারাপ কিছু হয়তো তোকে ডাকাডাকি করছে। তো যাই হোক, তারপরে নাকি প্রায় সময় সেই মাসুদ ভাইয়ের মা ওই ওনার জন্ম হওয়ার আগ পর্যন্ত, মানে মাসুদ ভাই জন্ম আগ পর্যন্ত ওনার মায়ের সাথে ঘুমাতো। তারপর তো মাসুদ ভাইয়ের জন্ম হয়, খুব একটা সমস্যা নাকি হয় না। কিন্তু উনি ছোটবেলা থেকে শুনে আসছে যে ওনার দাদি বাড়িতে এবং নানির বাড়িতে এরকম জিনদের আনাগোনা আছে। তো একদিন ওনার যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, তখন নাকি 6 কি 7 বছর হবে, মাসুদ ভাইয়ের তখন বেশ বুঝ আছে। তো উনি প্রথম সেদিন এরকম খারাপ কিছু একটা দেখে, খারাপ হোক বা ভালোই হোক, যেটা জিনের মানে জিন জাতীয় কিছু একটা উনি দেখে। উনি ওনার দাদু নানুর কাছে শুনেছিল যে জিন নাকি আগুন আকৃতির হয়, যখন আসে আগুন আকৃতির হয়। তো সেদিন রাত্রে 11টা, মানে গ্রামের 11টা তো মানে অনেক রাতের মতো। তো সেদিন রাত 11টায় তখন নাকি ওনারা বাসায় বসে সবাই টিভি দেখছিল ওনার দাদু বাড়িতেই। তো টিভি দেখার একটা মুহূর্তে কারেন্ট চলে যায়। তো ওনার চাচা বলতেছে যে মাসুদ তুই এক কাজ কর, ওই টিভি প্লাগটা খুলে দে। জানলার পাশে নাকি প্লাগটা ছিল। তো প্লাগটা যখন তিনি খুলতে যাবে, খুলে নাকি জানলার দিকে তাকাচ্ছে, পাশে নাকি একটা বেশ বড় একটা গাছ ছিল। মাসুদ ভাই দেখে যে আগুনের আকৃতির, গোলাকৃতির কিছু মানে দুইটা আলো এসে ওনার সেই গাছের মধ্যে এসে মিশে গেছে। এবং এটা উনি বলে যে আমি স্পষ্ট দেখি, মানে আমি যদি চোখের ভুল দেখতাম তো একটা কথা। তখন সঙ্গে সঙ্গে এসে আমার মাকে বলি, মা বলতেছে যেগুলা এরকম ঘটেই বাবা বাদ দে। তারপর ওনার যখন ক্লাস 8-এর উনি ফাইনাল পরীক্ষা হবে, মাসুদ ভাই বলে যে ভাই মাঝে মাঝে আমার বাড়ির কাছে একটা আঙ্কেল আছে, সেই আঙ্কেলের বাসায় পড়তে যেতাম। তো সেখানে একটা ঘটনা ঘটে যে আমি একদিন আমার অঙ্ক পরীক্ষা, তো আমি অঙ্ক পরীক্ষার আগের দিন আমি অনেক রাত ধরে ওই আঙ্কেলের কাছে পড়তেছিলাম। বলতেছে বেশিক্ষণ দূরত্ব না, মানে 5 মিনিট হয়ে গেলে আমাদের বাড়ি, কিন্তু আশেপাশে বেশ গাছপালা সেই রাস্তায়। তখন যেটা ঘটে যে সেই মাসুদ ভাই নাকি সেই আঙ্কেলের বাসায় যিনি পড়ালেখা করে রাত 12টার দিকে যখন বাসায় যাবে, তো সেই আঙ্কেল বলতেছে মাসুদ তুমি একা যেও না, আমি তোমাকে পৌঁছায় দিই। তখন মাসুদ ভাই বলতেছে যে না সমস্যা না, আমি অল্প রাস্তা যেতেই পারবো। কারণ উনি নাকি মাঝে মাঝে এরকম রাতে আসতো, ওই পড়ালেখা যদি কখনো বেশি রাত করে পড়তে হতো, এরকম নাকি উনি আসতে লেট হতো না। তো সেদিন যেহেতু অঙ্ক ছিল তো একটু রাত লেট হয়ে গেছিল। তো মাসুদ বলতেছে ভাই আমি যখন একা আসি তখন আমি নিজে থেকে গুনগুন করে গান গাইতাম, অথবা ওই যে হামনাত এগুলা পড়তাম,
পড়তে পড়তে এসে পড়তাম। তো সেদিন যখন আমি হাঁটা শুরু করি, একটা বাঁশ গাছ মানে বাঁশ ঝাড়ের মতো একটা ছিল, আমি দেখতেছি যে বাঁশ ঝাড়ের বাঁশটা ঠিক আমি যখন এটা ক্রস করব তখন আমার সামনে এসে পড়ছে, মনে হচ্ছে যে কেউ ধাক্কা দিয়ে এটা ফালাই দিছে। তখন নাকি মাসুদ ভাই দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং উনি জোরে জোরে 4 কুল পড়তেছিল। যখন পড়তেছে তখন নাকি সেই বাঁশটা নাকি অটোমেটিক সোজা হয়ে আবার নিজের জায়গায় চলে গেছে এবং একটা গোংরানির আওয়াজ আসতেছিল সেই বাঁশঝাড় থেকে। এবং কোনো একটা প্রাণী যখন গোংরানি যেরকম আওয়াজ করে সেরকম আওয়াজ আসতেছিল এবং মাসুদ ভাই দৌড় দিয়ে বাসায় এসে পড়ে। ওনার মাকে তিনি আবার জানায়, মা বলতেছে দেখ ওই জায়গাটা তো ভালো না, এরকম ঘটতেই পারে। ঠিক তার কয়েকদিন পরে আবার এক পরীক্ষার সময় রাত্রে রাস্তা দিয়ে আসবে, তখন নাকি ওনাকে এরকম উনি রাত্রে যখন সাহস করে ভাবতেছে যে হয়তো যেটা হওয়ার হয়েছে আমি রাস্তা দিয়ে আবার আসি, তখন ওনার সাথে যে ঘটনাটা ঘটে যে এরকম আবার সেই বাসটা এরকম নেমে যায়। সেদিন উনি কিছুই বলতে পারতেছিল না জন্য কি হয়েছে, বলছে ভাই আমার সাথে কি ঘটলো বুঝলাম না, মনে হচ্ছে আমাকে কিছু একটা ধরছে আমার ঘাড় বরাবর এবং আমার তখন প্রায় সেন্স নাই। শুধু যখন সেন্স আসে দেখতেছি যে চারপাশে অন্ধকার, আমার একটা দুঃসম্পর্কের দাদু আমাকে মানে কোলে নিয়ে রাখছে, মানে ওনার ঠিক আঁটুটার মধ্যে রানটার মধ্যে কোলে নিয়ে রাখছে এবং বলতেছে যে মাসুদ তুমি রাস্তায় কি করতেছিলা? তখন বলতেছে যে দাদা আমি বলতে পারবো না, আপনি আপনাকে কিভাবে পাইলেন? বলতেছে তুমি এখন জানো যে রাত কয়টা বাজে? এখন রাত 1:30 বাজে, আর তুমি এখানে এখন কি করতেছো? তখন মাসুদ ভাই বলে যে ভাই 1:30টার সময় আমি আরো ঘন্টাখানিক আগে না আসার কথা, কিভাবে কি হয়েছে বলতে পারবো না। সে দাদু বলতেছে যে তোমার মাথাটা নিচু অবস্থায় ছিল এবং পাটা উল্টানো অবস্থায় গাছের এখানে পড়েছিল, এখন কিভাবে পড়েছিল কিছু বলতে পারবো না, চলো তুমি বাসায় দিয়ে আসি তোমাকে। তখন মাসুদ ভাইকে তখন বাসায় দিয়ে আসা হয়, ওনার মায়ের কাছে দিয়ে আসা হয়। তো ওনার মা বলতেছিল যে মাসুদ ভাই বলতেছিল ভাই আম্মা মনে করছে হয়তো আমি সেই আঙ্গলের বাসা আজকে থেকে যাবো, কারণ মাঝে মাঝে আমি রাত হয়ে গেলে ওখানে থেকে যেতাম। তো তারপর হুজুরকে দেখানো হয়, কারণ আমার তারপর থেকে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, হুজুর দেখানো হয়। মাসুদ ভাই বলে যে ভাই হুজুর দেখানোর পর হুজুর বলে যে সবসময় যে এই রাস্তাতে আসা যাওয়া করতে এই জন্য নাকি খারাপ কিছু নজরে এসে পড়েছিল। এবং মাসুদ ভাই বলে যে ভাই আমি দেখতে মানে উনি একটু ফর্সা, তো বলতেছে অনেক সময় হুজুর বলে যে অনেক সময় ফর্সা মানুষ দেখলে খারাপ কিছু নজরে পড়ে সব রাস্তায়, আর এর জন্য নাকি মাসুদ ভাইকে উনি হুজুর কিছু পরা পানি বা ওনার যে আমল করার জন্য কিছু দেয়। তো মাসুদ ভাই তার পরবর্তী কোনো সমস্যা নেই, বলে যে ভাই আমি তো শহরে এসে পড়ি, তারপর কোনো সমস্যা হয় না, তবে আমাদের সেই গ্রামের বাড়িতে এখনো সমস্যা আছে এবং ওই ঝোপঝাড়ের আশেপাশে অনেক কিছু দেখা যায় এবং প্রায় সময় নাকি আগুনের ফুলকি দেখা যায়, যে বাড়ির আশেপাশে বা যে ঝোপঝাড় আছে এখানে এসে নেমে পড়তেছিল নাকি রাতের দিকে বেশি দেখা যায়। উনি আমাকে বলেছে যে হ্যাঁ আমাকে মাসুদ ভাই শেয়ার করেছে যে যদি কখনো সুযোগ হয় যাতে ওনাদের বাড়িতে গিয়ে এরকম আমরা কখনো গিয়ে লাইভ করি, এটা বলেছিল। যাই হোক যদি কখনো সময় হয় ইনশাল্লাহ মাসুদ ভাই এখানে যাব। তো আশা করি আপনাদের আজকের ঘটনাগুলা বেশ ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনাকে এখন যে স্টোরিটি শেয়ার করতেছি আশা করি আপনি আমার এই অডিও ক্লিপটি প্লে করবেন। গ্রামটার নাম এখন কেউ উচ্চারণ করতে চায় না, অথচ একই সময় এই গ্রামে ছিল শাহপরান উচ্চ বিদ্যালয়। চারপাশে খোলা মাঠ, পুরনো গাছ আর মাঝখানে দাঁড়িয়ে থাকা লাল ইটের দোতলা বিল্ডিং দূর থেকেই নজর পড়তে লাগলো। কিন্তু প্রায় 10 বছর আগে হঠাৎ করেই স্কুলটা বন্ধ হয়ে যায়। অফিসিয়ালি বলা হয় ছাত্র সংখ্যা কমে যাওয়ার কারণে স্কুলটা বন্ধ হয়ে যায়, কিন্তু যারা কাছাকাছি থাকে তারা জানে শেষ কয়েক মাস স্কুলে অদ্ভুত কিছু ঘটতে শুরু করছিল। ক্লাস চলাকালে বেঞ্চ থেকে শব্দ আসে, খালি রুমে কেউ হাঁটতো, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শেষে বেঞ্চ নাকি মাঝে মাঝে একজন ছাত্রকে বসে থাকতে দেখা যেত, যে মাথা নিচু করে থাকতো, কিন্তু কেউ কাছে গেলে আর থাকতো না। রাকিব এই শব্দগুলো বিশ্বাস করতো না। সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে একজন ইউটিউব ক্রিয়েটর। তার চ্যানেলে নিয়মিত 100% অথেন্টিক কন্টেন্ট সে আপলোড দেয়। তার প্ল্যান পুরনো স্কুল রাত কাটিয়ে সব রেকর্ড করা। সে বিকেলের দিকে স্কুলে পৌঁছায়, সূর্য তখন ডুবতে শুরু করে। গেট ভাঙা, সে ভেতরে ঢুকে দেখে সব কিছু এখনও আগের মতো। ক্লাসরুম, করিডোর, অফিস রুম সব কিছুই জায়গায় ধুলো জমে আছে। শুধু একটা জিনিস অদ্ভুত, কিছু কিছু জায়গায় ধুলো নেই, যেন কেউ নিয়মিত হাঁটে। সে ক্যামেরা অন করে ভেতরে ঢোকে। প্রথমে সব স্বাভাবিক লাগে,
সে একটার পর একটা ক্লাসরুম ঘুরে দেখে। পুরনো ব্ল্যাকবোর্ড, এখনো চক দিয়ে লেখা অর্ধেক মুছে যাওয়া অঙ্ক, ব্রেঞ্চগুলো এলোমেলো, বরং সাজানো কেউ এখনো ক্লাস নেয়। সে একটু অস্বস্তি বোধ করে, কিন্তু নিজেকে সামলাতে রাত নেমে আসে। সে সিদ্ধান্ত নিল দ্বিতীয় তলার শেষ ক্লাসরুমে সে থাকবে, কারণ এই রুমটাই নিয়ে সবচেয়ে বেশি গল্প শোনা যায়। সে সেখানে গিয়ে বসে ক্যামেরা সেট করে। প্রথম 1 ঘন্টা কিছু হয় না, সে একটু স্বস্তি পায়, কিন্তু রাত বাড়ার সাথে সাথে বাতাস ঠান্ডা হতে থাকে। করিডোর থেকে হালকা পায়ের শব্দ ভেসে আসে, ধীরে ধীরে, যেন কেউ বাইরে হাঁটছে। সে দরজার দিকে তাকায়, তারপর কয়েক সেকেন্ড নীরবতা। তারপর দরজার হালকা টোকা পড়ে। রাকিব গলা শুকিয়ে বলে, কে? কোনো উত্তর নেই। সে উঠে দরজার কাছে যায়, খুলে দেখে করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে নতুন পায়ের ছাপ, ধুলো সরানো, যেন কেউ একটু আগে হাঁটলো। সে পেছনে পায়ের ছাপ, ধুলো সরানো, যেন কেউ একটু আগে হাঁটলো। সে পেছনে তাকায়, তার নিজের পায়ের ছাপ। একদিন আর কত ছাপ অন্যদিকে যাবে, কেউ তো এখানে আসেনি। সে জমে থাকা ছাপগুলো নিয়ে কিছু ভাবতে থাকে। এরপর তার সামনে একজন একটা কালো অবয়বে আসে দাঁড়ায়। সে ধীরে ধীরে বলে, এই কে তুমি? কোনো উত্তর নেই। সে ধীরে ধীরে এগিয়ে প্রতিটা পা ফেলতে ফেলতে ভয় পায়। কাছে গিয়ে দাঁড়ায়, হাত বাড়িয়ে ছুতে চায়। ঠিক তখনই ছাত্রটা ধীরে ধীরে মাথা তোলে, আর রাকিবের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ তার নিজের মুখ একদম একই, শুধু চেহারাটা সম্পূর্ণ কালো আর মুখটা একটু ভাব নেই। সে আস্তে আস্তে বলে, দেরি করে ফেললি। রাকিব পেছনে সরে যায়, দৌড়ে দরজা খুলে বের হয়, করিডোরের এসে দাঁড়ায়, কিন্তু বের হয়েই বুঝতে পারে সব বদলে গেছে। করিডোরটা লম্বা হয়ে গেছে, লাইট নেই, দেয়ালে কালসে, আর সব দরজা খোলা। প্রতিটা রুমের ভেতর অন্ধকার। সে দৌড়তে থাকে, কিন্তু করিডোর শেষ হয় না। একই জায়গা বারবার ফিরে আসে। সে হাঁপতে থাকে। তখনই চারপাশ থেকে ফিসফিস শব্দ থাকে, দেয়াল থেকে, ছাদ থেকে, মেঝো থেকে, সব জায়গা থেকেই শব্দ আসছে। সে কান চেপে ধরে, কিন্তু শব্দ থামে না, বরং শব্দ আরও বাড়তে থাকে। সব দরজা একসাথে বন্ধ হয়ে যায়। তুই এখানেই থাম। সে চমকে উঠে। তারপর সে একে একে আবার দরজাগুলো খুলে যায়, আর প্রতিটা দরজার ভেতর সে দেখে একজন করে মানুষ দাঁড়িয়ে আছে। সবগুলোই তার মতো, একই মুখ, কালো চোখ। তারা একসাথে কথা বলে। একটা জায়গা খালি ছিল, রাকিব সেখানেই দৌড় দেয়। সিঁড়ির দিক যায়, নিচে নামতে থাকে, কিন্তু যতই নামে সে আবার দ্বিতীয় তলাতেই ফিরে আসে। সে বুঝতে পারে সে এখানে আটকে গেছে। তখনই করিডোরের শেষ থেকেই সে হাঁটতে শুরু করে, ধীরে 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 আসতে থাকে। তার পায়ের শব্দ পুরনো বিল্ডিং জুড়ে প্রতিদিন হচ্ছে। রাকিব পেছাতে থাকে, দেয়ালে ঠেকে যায়। পালানোর আর কোনো পথ নেই। সে সামনে একজন এসে দাঁড়ায়, আর খুব আস্তে আস্তে বলে, এখানে কেউ হারায় না, শুধু বদলে যায়। হঠাৎ সব কিছু অন্ধকার হয়ে যায়। কয়েক সেকেন্ড পরে আবার আলো জ্বলে আসে, কিন্তু এবার রাকিব দাঁড়িয়ে আছে ক্লাসরুমে, শেষ বেঞ্চে বসে, মাথা নিচু করে। তার শরীর নড়ছে না। সে বুঝতে পারে সে নড়তে পারতেছে না। সে উঠতে চায়, কিন্তু পারে না, যেন তার শরীর, তার মাথা। এবং তখন তার দরজার দিক থেকে কেউ একজন এসে চেপে ধরে। ওই রুমে আরেকজন লোক ঢুকে পড়ে, নতুন কেউ, হাতে ক্যামেরা, ভয় নিয়ে চারপাশে তাকাচ্ছে। আর তখনই রাকিব বুঝতে পারে সে আর বাইরে নেই, সে এখন সেই শেষ বেঞ্চের, আর নতুন কেউ এসে গেছে তার জায়গা নিতে। তার মাথা নিচ থেকেই নিচু হয়ে যায়, আর ভেতর থেকে একটা কণ্ঠ বলে, অপেক্ষা কর, আরেকজন আসবে। পরের দিন সকালে গ্রামের কিছু লোক দূর থেকে দেখে স্কুলের দ্বিতীয় তলার একজন জানালায় বসে আছে, মাথা নিচু করে। তারা ভয়ে কাছে যায় না, কিন্তু কিছুক্ষণ পর সেই ছায়াটা মাথা তোলে, আর দূর থেকেও বোঝা যায়
ওটা মানুষ না, কারণ মানুষের চোখ কখনো সাদা অংশ নেই। পুরনো কালো, আর সেই দিন থেকেই আবার নতুন করে কালো গল্প শুরু হয়। রাত থেকেই কেউ বলে তারা স্কুলের ভেতর ফিসফিস শব্দ শুনতে পারছে, কেউ হাঁটার শব্দ শুনছে, আর কেউ শপথ করে বলছে। শেষ ব্রেঞ্চে একজন বসে থাকে, একদম স্থির। আর যদি কেউ ভুল করে খুব কাছে যায়, সে আর আগের মতো ফিরে আসে না, কারণ সেই স্কুল সবসময় একটা সিট খালি রাখা হয় নতুন কারো জন্য। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। এই তৃতীয় কাহিনীটা হচ্ছে মাসুদ ভাইয়ের সেই যে দুর্ঘটনা একটু আগে যেটি শেয়ার করেছি তার পরবর্তী সময় একদিন মাসুদ ভাইরা তাদের বাসায় তিনি এবং তার ভাই রাতে গল্প গুজব করতে করতে শুয়ে আছেন এবং তারা ঘুমিয়ে যাবেন একটা সময়, এবং দুই ভাই মিলে তারা মাঝে মাঝেই গল্প করতেন শুয়ে শুয়ে। তাদের বিছানা ছিল দুই পাশে, তাদের একটা রুমে দুই ভাই মাঝে মাঝেই সেখানে থাকতেন এবং তারা গল্প করতেন, আড্ডা দিতেন, কারণ ভাইদের বয়সে যে খুব বেশি ডিফারেন্স তা না, তারা বেশ ফ্রি ছিলেন ভাইরা। তো এরকম একদিন শুয়ে শুয়ে তারা গল্প করছেন এবং রাত বেশ হয়ে গেছে, গভীর হয়ে গেছে, এবং তারা অতিপ্রাকৃত জিনিস নিয়েও গল্প করছিলেন। তো গল্প করতে করতে যেটা হয়, হঠাৎ করে মাসুদ ভাই চুপ হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন সেই যে স্মেল তিনি পেয়েছিলেন সেরকম একটা স্মেল সেই রুমে খুব আস্তে আস্তে দানা বেঁধে উঠল এবং ভারী হয়ে সে রুমটা স্মেল হয়ে গেল। এবং স্মেলটা একটা ডিফারেন্ট টাইপ অফ স্মেল, যেটা বলেছিলাম যে মাংস পচা টাইপের একটা স্মেল, যেটা সচরাচর কোথাও পাওয়া যায় না। এরকম একটা ভারী বাজে স্মেল সারা রুমে ছয়ে গেল। তো মাসুদ ভাই অন্ধকারে কিছুক্ষণ শুয়ে থেকে তার ভাইকে জিজ্ঞেস করলেন যে অমুক তুই কি পাচ্ছিস? আমি একটা স্মেল পাচ্ছি। তার ভাই বলল হ্যাঁ পাচ্ছি। তো তারা দুই ভাই অনেকক্ষণ শুয়ে থেকে মাসুদ ভাই একসময় তার কাছে অসহ্য লাগলো, তো তিনি উঠে গেলেন, উঠে বিছানা থেকে উঠলেন, উঠে তাদের সামনে জানালা ছিল, একটা থাই অ্যালুমিনিয়ামের জানালা, যেটাকে থাই অ্যালুমিনিয়াম বলে আমাদের দেশে, স্লাইডিং যে উইন্ডো, সেটার কাছে গেলেন এবং তিনি সেখান দিয়ে জানালা দিয়ে নাক মানে মাথা বের করার চেষ্টা করেন বাইরের দিকে, দেখার জন্য যে কোনো স্মেল বাইরে আছে কিনা। দেখলেন যে না, বাইরে কোনো স্মেল নেই। তো রুমের আরেক দিকে গেলেন, সেখানকার জানালার কাছেও দেখলেন কোনো স্মেল নেই। রুমের সাথে যে অ্যাটাচ বাথরুম, সেখান থেকে কোনো স্মেল আসছে না, কিন্তু রুমের একটা জায়গা দিয়ে মনে হচ্ছে স্মেলটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লাইক কোনো একজন মানুষ যদি গায়ে কোনো নোংরা জিনিস নিয়ে হেঁটে বেড়ায়, আপনার আশপাশ দিয়ে গন্ধটা যেরকম আপনার নাকে বাড়ি মারবে সেরকমই বাড়ি মারছে, এবং তার ভাইরও মাঝে মাঝে লাগছে। তো একটা পর্যায়ে তারা দুজন উঠে গেল, উঠে যেয়ে বলল গন্ধের সোর্সটাকে বের করতেই হবে। তো দুই ভাই মিলে তারা যেটা করলো, মানে বেরিয়ে এলো করিডোরে, এবং করিডোরে এসে তারা দেখছে যে এইখানে গন্ধটা সেরকম নাই, কিন্তু গন্ধটা মনে হচ্ছে যে কেমন জানি মানে একটা যাওয়া আসার মধ্যে আছে, মানে মুভ করছে। তো যাই হোক, এরকম যখন তারা চিন্তা করছে, এই সময় তার কাছে মনে হলো যে তাকে পাস করে একটা বাতাসের মতো চলে গেল সামনে, এবং স্মেলটা সামনের দিকে চলে গেল। তো মাসুদ ভাই রোগ চেপে গেল যে আসলে স্মেলটা কোত্থেকে আসছে, সে বের করবেই নাকি এটাও কোনো অতিলৌকিক ব্যাপার কিনা, সেটাও সে চিন্তা করলো। এবং সে কি করলো, তার ফ্ল্যাটের দরজা খুলে নিচের দিকে নেমে আসলো। তিনি সিঁড়ি দিয়ে নামছেন, সিঁড়িতে কিন্তু কোনো স্মেল নাই। তিনি একটু অবাকই হলেন, সিঁড়িতে নাই, এবং নেমে আসলেন একদম সোজা তাদের জানালার সোজা যে বাইরের দিকটা, সেখানে গেলেন, সেখানেও কোনো স্মেল নেই। মানে যেই পরিমাণ স্মেল সেখানে ছিল, তার কাছে তাকে বলতে হবে যে স্মেলটা ভয়ঙ্কর রকমের স্মেল, মানে এটা তৈরি হওয়ার জন্য বিশাল একটা কোনো সোর্স দরকার, সেরকম কিছুই নেই। রাত অনেক হয়ে গেছে, গ্যারাজের লাইট প্রায় নিভানো, গ্যারাজের মধ্যে একটা বাতি জ্বলছিল এই পাশে, অল্প লাল বাতি, এবং সেটার আলো হালকা এই পাশে পড়ছে। তো তিনি তার ভাইকে নিয়েই গেছেন, বলল যে মানে একা যেতে তিনি সাহস পাচ্ছেন না, তো ভাইও আছে সাথে। তো এই পাশে চেক করলেন, কিছুই নাই। তো ভাইকে বললো আসলে ব্যাপারটা খুব অবাক করা না? বললো হ্যাঁ। ভাই তো বললো হ্যাঁ, যে একটু অবাক করে, আসলে স্মেলটা কোথাও নাই, বাসার মধ্যে নাই, বাসার বাইরে নাই, মানে তারা বাসার বাইরে এসে চেক করছে, সেখানেও নাই। তো গ্যারেজের এই মাথা আর ওই মাথাও তারা দুজন হেঁটে বেড়ালো, কোনো স্মেল পেল না। তো
এই অবস্থা তখন সবকিছু চেক করে মাসুদ ভাইরা উপরে উঠে যাবে তখন। তো মাসুদ ভাইয়ের ভাই হাঁটছে আগে এবং তিনি পিছনে। তো যখন তিনি সিঁড়িতে উপরে উঠছে, হঠাৎ করে তার কাছে মনে হলো ঠিক স্মেলটা তার একদম পেছনে চলে আসছে। তো তিনি পেছন ফিরে তাকালেন সাথে সাথে, এবং পেছন ফিরে তাকিয়ে যেটা দেখলেন, একটা পিলার ছিল সিঁড়ির গোড়ায়, মানে সিঁড়ি থেকে একটু সামনে। সে পিলারের সামনে মনে হলো একটা কালো অবয়ব, ওই যে তিনি দেখেছিলেন সেরকম একটা কালো অবয়ব সেখানে দাঁড়ানো, কিন্তু সেটা ধোঁয়ার মতো কাঁপছে। লাইক আমরা যদি আগুন জ্বালাই, আগুনের উপরে কিন্তু একটা হিট ওয়েভ কাঁপে, সেরকম একটা কালো অবয়ব কাঁপছে, বেশ লম্বা একটা মানুষের মতো রূপ। তো মাসুদ ভাইয়ের বুকের মধ্যে ধক করে উঠল এবং তিনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন। খুব দ্রুত তার ভাইকে নিয়ে তিনি উপর উঠে গেলেন এবং উঠে গিয়ে ঘরে ঢুকে গেলেন। দরজাটা লাগিয়ে দিলেন, মানে বাসার দরজা লাগিয়ে দৌড়ে রুমে চলে আসলেন এবং রুমে এসে দেখলেন তখন কিন্তু কোনো স্মেল নাই রুমে, রুম কিন্তু স্মেল শূন্য। তাড়াতাড়ি বিছানা উঠে গেলেন, শুয়ে পড়লেন। তারপর যখন ঘুমিয়ে যাচ্ছেন, গভীর রাত্রে আবার সে স্মেলটা তার রুমে আসলো এবং মনে হলো সারা রুম জুড়ে স্মেলটা বিচরণ করলো। তিনি ভয়ে আর কোনো শব্দ করলেন না, মাসুদ ভাই ঘুমিয়ে গেলেন। তো যাই হোক, এটা ছিল মাসুদ ভাইয়ের স্মেল নিয়ে বলা শেষ কাহিনী। কিন্তু কাহিনীটা হয়তো আপনাদের কাছে কতটুকু ভয়ের মনে হয়েছে আমি জানি না, তবে এতটুকু আমি বলবো যে স্মেল জিনিসটা কিন্তু ফর রিয়েল। এরকম ব্যাপার স্যাপার ঘটে এবং এরকম অতিপ্রাকৃত জিনিস, বিশেষ করে যেগুলো খুব খারাপ জিনিস, সেগুলো চলাফেরা করলে একটা বাজে স্মেল আসে। এটার অ্যাকচুয়াল প্রমাণ আমি নিজেও পেয়েছি অনেকবার, এবং আমি শুনেছি অনেক আলেমদের কাছে এই ধরনের জিনিস আসে। আর ওই যে হিট ওয়েভের মতো একটা জিনিস, সেটার আরেকটা কাহিনী আপনাদেরকে আমি বলি। সেটা আমার এক আত্মীয় দেখেছিল। তিনি তার বাসাটা হচ্ছে মিরপুরের কোনো একটা জায়গায়, এবং তিনি যেখানে থাকেন সেই জায়গাটা, মিরপুরের যে জায়গাটা ছিল বেশ নীরব নিথর একটা জায়গা, মানে আশেপাশে মানে খুব ঘন বসতি ছিল না সেই সময়। আশেপাশে অন্যান্য বিল্ডিং একটার থেকে একটা অনেক দূরে ছিল, বেশ ফাঁকা ফাঁকা প্লট ছিল। তো তিনি যেটা করেন, তিনি রাতের বেলা হঠাৎ করে রাত 8টা-9টার দিকে বাসার থেকে নিচে নামবেন, কোন একটা কারণে তাকে যেতে হবে একটা দোকানে। তো বেশ একটু দূরে, মানে বাসা থেকে দূরে, এবং তাকে নামতে হবে সিঁড়ি দিয়ে। তো তিনি নামছেন সিঁড়ি দিয়ে। তো তাদের যে বাসার যে সিঁড়ি ঘর, সেখানে অনেক সময় টেনেন্ট যারা ছিল, ভাড়াটিয়ারা, তারা কি করতো, দরজার বাইরে তাদের ময়লার যে ব্যাগটা, মানে গার্বেজ ব্যাগটা, সেটা রেখে দিত ঠিক দরজার পাশে। তো এটা প্রায়ই হতো, এবং হাজার মানা করা সত্ত্বেও টেনেন্টরা শুনতো না। তো ওই দিন তিনি বাসার থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। তো ওনার নিজের ফার্স্ট ল্যান্ডিং এ নামার পর তিনি সামনে যেয়ে দেখেন ময়লার একটা ব্যাগ রাখা, মানে পাশের ফ্ল্যাটের পাশে মানে একটা ময়লার ব্যাগ রাখা কেউ রেখেছে, এবং সেইখানে একটা বিড়ালের মতো, সেখানে কিন্তু লাইট আছে, আলো আছে, আলোতে দেখা যাচ্ছে একটা বিড়াল, কিন্তু ঠিক বিড়াল না, বিড়ালের মতোই অতটুকুই শেপ, কিন্তু সেটা মনে হচ্ছে আগুনের একটা মানে ফ্লেম, মানে হিট ওয়েভের মতো, মানে সেটার যে অবয়বটা মনে হচ্ছে ভৌতিক কোনো শরীর না, মানে সেটার কোনো অবকাঠামোটা শক্ত কোনো শরীর না, সেটা বায়বীয় শরীর, এবং সেটা এরকম কাঁপছে, এরকম কাঁপছে। এবং উনি যখন নাকি সিঁড়ির ল্যান্ডিং এ আসলো, সিঁড়িতে কিন্তু আর কেউ নাই, তিনি একা। হঠাৎ করে মনে হলো তার দিকে, সেটা ফিরে তাকালো এবং তিনি তাকিয়ে দেখলেন সেই যে বায়বীয় যে পদার্থটা, মানে সেই যে হিট ওয়েভের মতো দেখতে যে বিড়ালটা, সেটা দুটো চোখ আছে, জলজল করছে, একদম রাতে অন্ধকারে যেরকম জ্বলে সেরকম জ্বলছে ওই অল্প আলোতে সিঁড়ি ঘরের। তো তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন, যে আমার যে রিলেটিভ ছিলেন তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। একবার ভাবছেন তিনি নামবেন কি নামবেন না, কিন্তু তার নামাটাও জরুরি ছিল, তিনি কোনো জরুরি কারণেই নামছেন। তো তিনি মনে করলেন বা তিনি বুঝতে পারলেন সেই যে বিড়ালটা, সে কিছু একটা খাচ্ছিল, ময়লা বা সামথিং খাচ্ছিল সেখানে। তো উনি দোয়া পড়তে পড়তে এক পা করে সিঁড়ি দিয়ে নামলেন। সিচুয়েশনটা কিন্তু ভয়ঙ্কর, আপনারা কেউ যদি এরকম একটা সিচুয়েশনে পড়েন তাহলে বুঝবেন। তো তিনি দেখলেন তিনি যখন দোয়া পড়তে পড়তে এক একটা স্টেপ নামছেন, তখন সেই যে মানে জলীয় বাষ্পের মতো বিড়ালটা, এটা মানে বিড়াল বলবো না, তার কোনো কিন্তু আসলে শরীর নেই, বোঝা যাচ্ছে যে সেটা একটা হিট ওয়েভের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটার কিন্তু শরীর নেই, সেটা একটু একটু করে পিছিয়ে গেল। এবং তিনি যখন সিঁড়ির গোড়ায় আসলেন, সেটা
দোয়া পড়তে পড়তে সেই বিড়ালটা একটা দরজার সামনে যে সেটে গেল। তিনি যখন নাকি ওই সিঁড়ির ওই মানে চৌকিটা, সিঁড়ির যে ল্যান্ডিংটা ক্রস করে তাড়াতাড়ি নেমে গেলেন সিঁড়ির নিচে, তখন উনি দেখলেন ঘুরে সেই বিড়ালটাই আবার যে বসে সেই ময়লার ওখানে কিছু একটা খাচ্ছে, এবং বিড়ালটা এবার তার দিকে ফিরে তাকালো, চোখটা জল জল করছে এবং মুখটা বের করে সে তার সদন্ত দেখালো, তার ভেতরে যে টুথগুলা। বেশ ভয়ঙ্কর একটা সিন। তো তিনি বললেন যে দেখার সাথে সাথে বিড়ালটাকে দেখেই তার গুজবাম্প হয়েছিল, সারা শরীরে রোম দাঁড়িয়ে গেছিল, কিন্তু দাঁত বের করা যে দৃশ্যটা সে দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পেয়ে যান তিনি, প্রচন্ড রকমের গুজবাম্প হয় এবং তিনি ফিরে আসার সাহস পাচ্ছিলেন না নিজের বাসায়। তিনি বাইরে গিয়েছেন, প্রতিটা মুহূর্তে তিনি ভয় পাচ্ছিলেন এবং তিনি যখন পরে সিঁড়িতে উঠে আসেন, দোয়া পড়তে পড়তে ওঠেন এবং সেই ল্যান্ডিং এর কাছে এসে তিনি আর বিড়ালটাকে দেখতে পান না। ময়লার ব্যাগটা ঠিকই আছে কিন্তু বিড়ালটা নেই। তো তিনি দোয়া পড়তে পড়তে আবার ওঠেন এবং তার শরীর ওই দিন ভারী হয়ে গিয়েছিল। ভারী বলতে কেমন একটা ফিল করছিল সারা রাত তিনি দোয়া পড়ে তিনি ছিলেন সেই রাতটা। তো এগুলো কিন্তু একদম মানুষের লাইফের সাথে ঘটে যাওয়া, একদম মানে এই ঘটনাগুলোর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। যিনি আমার সাথে শেয়ার করেছেন তিনি এক্স্যাক্টলি মানে তিনি এই কোনো কাহিনী মানে অন্যভাবে বলার কিছু না, তার সাথে যা ঘটেছে সেটাই তিনি শেয়ার করেছেন আমার কাছে। তো মানে এই ছিল এই যেটা বললাম যে মাসুদ ভাই বলেছে যে হিট ওয়েভের মতো কোনো কিছু দেখা, এবং এরকম আরেকটা এই যে কাহিনী, যে হিট ওয়েভের মতো দেখা আরেকটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে বলতে চাই যে আরেকটা কাহিনী, এবং এই কাহিনীটা একটু হয়তো বড় হতে পারে, তারপর আমি শেয়ার করে ফেলি আপনাদের সাথে। এই কাহিনীটি আমার কাছে শেয়ার করেছিলেন একজন আইরিনিয়ান। আমি যখন আমেরিকা ছিলাম তখন উনি আমার থেকে অনেক সিনিয়র একজন মানুষ, তার নাম ছিল জিম বোস্টানি, এবং তিনি শেয়ার করেছিলেন তার এক পূর্বপুরুষের কাহিনী। তার সাথে গল্প হচ্ছিল যে মরুভূমিতে কি জিন বা ভূত দেখা যায় কিনা। তো তিনি বলছেন যে হ্যাঁ, আমার পূর্বপুরুষের সাথে মানে তার নানার সাথে এরকম কিছু একটা ঘটেছিল। তো তিনি তার পূর্বপুরুষ যেটা ছিলেন যে তার বাড়ি ছিল এমন একটা জায়গায়, সেই জায়গাটা বেশ কোয়াইট একটা জায়গায়, বেশ খানিকটা দূরে, মানে শহর থেকে দূরে, যেটাকে মানে বলা হয় যে সেখান থেকে আসতে গেলে সেই সময় মানে বেশ মানে সময় নিয়ে আসতে হতো এবং গাড়ি প্রয়োজন হতো, অথবা কারো যদি ট্রাক থাকতো সেটাতে করে আসতো। বাট এরকম একটা ব্যাপার, বেশ আগের আমলের কাহিনী, অনেক আগের আমলের। তো তার নানা যেটা করতো, তার কোনো প্রয়োজন হলে তিনি অনেক সময় কেয়ার করতেন না, বেশ হেঁটে তিনি চলে আসতেন সেইখানে তাদের যে প্রয়োজনীয়, যেখান থেকে বাজারের মতো ছিল একটা দোকান ছিল, সেখানে সামগ্রী কালেক্ট করার জন্য চলে আসতেন তিনি। তো একদিন এরকম তিনি রাতের বেলা তার প্রয়োজন পড়েছে কিছু ওষুধ এবং কিছু জিনিসপত্র, যেটা নাকি আসলে তার বাসায় ছিল না। তো তিনি রওনা দিয়েছেন ঠিক সন্ধ্যার পরপর। তার বাসা থেকে তার নানি না করেছিল তাকে যেতে, কিন্তু তিনি ঠিক রওনা দিয়ে দিলেন এবং তিনি হেঁটে হেঁটে আসছেন। এবং আসছেন যে সে রাস্তাটা হচ্ছে মানে একটা পাকা রাস্তা, কিন্তু দুই পাশেই হচ্ছে মরুভূমি এবং দুই পাশে কিন্তু আসলে কিছু নাই, এবং পাকা রাস্তা, দুই পাশে মরুভূমি, এবং হেঁটে হেঁটে আসছেন তিনি। খুবই ভয়ঙ্কর টাইপের রাস্তাগুলো। আসলে বলেছে যে এই রাস্তা দিয়ে রাতের বেলা আসলে মানুষ চলাফেরা সাধারণত করে না, এবং তার নানাকে হেঁটে আসতে হবে প্রায় 5 থেকে 7 মাইলের মতো জায়গা যেতে হবে এবং আসতে হবে। তো তার নানা যখন হেঁটে যাচ্ছে, এবং রাস্তায় কিন্তু কোনো লাইট পোস্ট নেই, কোনো ল্যাম্প পোস্ট নেই রাস্তার মধ্যে, তো নানা যখন হেঁটে যাচ্ছে, বেশ অনেকক্ষণ যাওয়ার পর তার নানা ফিল করলেন তার পেছনে পেছনে কেউ হেঁটে হেঁটে আসছে, এবং তিনি ফুট স্টেপ গুলো শুনতে পাচ্ছেন। তো তার নানার কাছে মনে হলো একবার যে অন্য কোনো মানুষ, তারও দরকার হতে পারে, সেও হয়তো রাস্তা দিয়ে আসছে। তো তিনি আট চোখে, তাদের অবশ্য নিয়ম ছিল, মরুভূমির আশেপাশে যারা থাকতেন তাদের কিছু নিয়ম ছিল যে তারা এরকম পিছনের শব্দ শুনলে ফট করে তাকাতেন না, এবং তাদের কাছে তারা একটা ছুরি ক্যারি করতেন সব সময়। তো তার নানার কাছেও ছুরি ছিল। তো তিনি তার ছুরিটার যে বাটটা, তার বাটটা ধরে, মানে ছুরিটা কিন্তু খাপে পোড়া, লাইক কিং খাপ যেমন আছে তরোয়ারির, সেরকম খাপের মধ্যে ছুরি পোড়া। তো তিনি ছুরির বাটটা ধরে আট চোখে পিছন ফিরে তাকালেন। তো আকাশে হালকা চাঁদ ছিল, পূর্ণাঙ্গ চাঁদ না, সেই চাঁদের হালকা আলোয় তিনি দেখতে পেলেন যে ছায়া আছে। তো ছায়া যেহেতু আছে, তিনি বুঝতে পারলেন যে এটা কোনো অশরীরী কিছু না বা অতিপ্রাকৃত কিছু না, কোনো মানুষই। তো তিনি আরেকটু হেঁটে গিয়ে পেছনে না তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আমাকে অনুসরণ করে কেন আসতেছ?
তো পেছনে যেই ছায়া মূর্তিটা ছিল সে বলতেছে যে আমার একটু কাজ আছে, আমার সামনে যেতে হবে, তুমি একটু আস্তে হাঁটো, তোমার সাথে আমি একসাথে যাই। রাস্তায় দুজন গল্প করতে করতে যাই। তো তার নানা বলল যে আমি তো তোমাকে চিনি না, তোমার সাথে আমার কিসের গল্প, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে অনুসরণ করছো, তোমার যদি নিয়ত খারাপ থাকে তাহলে কিন্তু আমি তোমাকে কঠিন শিক্ষা দিয়ে দিব। তো পেছনে যেই ছায়া মূর্তি ছিল সে নাকি এই কথা শুনে হেসে দিয়ে বলল তুমি আমাকে শিক্ষা দিবা তাই নাকি। তো এই যে তাকে যে তাচ্ছিল্য ভরে হাসলো, তো জিমের যে নানা ছিলেন তিনি কিন্তু খুবই শক্তিশালী সাহসী মানুষ ছিলেন, এবং সেই সময় মরুভূমির অঞ্চল দিয়ে যারা থাকতেন, যা চলাফেরা করতেন, তাদের তাদের সাহস ছিল অনেক বেশি। তো সে তখন বলল যে তুমি কি আমাকে নিয়ে তাচ্ছিল্য করতেছো, তুমি আমাকে জানো আমি কে? তো তখন সে বলতেছে হ্যাঁ আমি ভালোই জানি, তুমি আমাকে শিক্ষা দেওয়ার মতো মানুষ না। তো যাই হোক, জিমের নানা কি করলো, দাঁড়িয়ে পড়লো। তার খুবই এটা লাগলো কথাটা, তিনি ঘুরে দাঁড়ালেন। তো ঘুরে দাঁড়িয়ে তিনি দেখলেন তার থেকে প্রায় 1 হাত লম্বা যে দাঁড়িয়ে আছে পেছনে, সে 1 হাত লম্বা এবং বেশ শরীর স্বাস্থ্যবান। তো তিনি বললেন যে তুমি আমাকে ফলো করে আসছো এবং তুমি এটা ভালো কাজ করতেছো না, আর আমি তোমাকে বলেছি যে যদি তোমার কোনো বদনিয়ত থাকে তোমাকে শিক্ষা দিব, আমি কিন্তু তোমার সাথে লড়াইয়ে যেতে চাইনি। তো তখন যে ফলো করে আসতেছে বলে তুমি কি আমার সাথে ভয় পেয়ে গেলে, তুমি আমাকে আমার কথা শুনে বা আমাকে দেখে ভয় পেয়ে গেলে? তখন জিমের নানা বলল যে আমি তো এরকম ভয় পাই না, আমি কাউকেই ভয় পাই না। হ্যাঁ, আমি কাউকেই ভয় পাই না, আর আল্লাহ ছাড়া কাউকেই আমার ভয় পাওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, তো লোকটা বললো ঠিক আছে, তাহলে তুমি আমাকে প্রমাণ করো যে তুমি ভয় পাও নাই, আসো আমরা দুজন ফাইট করি। তো যখনই যুদ্ধের কথা বললো, তো মল্লযুদ্ধের কথা বললো, জিমের নানার একটু ভয় লেগে গেল, একটু ভয় লাগলো, কারণ তিনি দেখলেন যে এই ব্যাপারটা একটু অ্যাবনর্মাল। হ্যাঁ, এরকম জিনিস সাধারণত ঘটে না, কারণ এইভাবে যুদ্ধের প্রস্তাব কেউ ফট করে কাউকে দেয় না। সেখানে এরকম ভাবে কোনো মানুষকে ফট করে যুদ্ধের প্রস্তাব দেয় না, কারণ যদি কেউ খারাপ মানুষ হয় সে লুট করে নেয় বা সে পেছন থেকে আক্রমণ করে, কিন্তু এখানে তাকে যুদ্ধের প্রস্তাব দেওয়া হচ্ছে। তো তখন জিমের নানার একটা সন্দেহ হয়, তার মনে হয় যে এরকম তিনি অনেক শুনেছেন যে মরুভূমির পাশে মানুষকে অনেক সময় জিনেরা আক্রমণ করেছে এবং মেরেও ফেলেছে। তো তিনি কিছু একটা মনে করে তিনি তখন তার ছুরিটা বের করে ফেলেন খাপ থেকে, এবং তার ছুরির একটা অংশের মধ্যে তারা যে ছুরিটা ইউজ করতো সেটার মধ্যে কিন্তু কয়েক রকমের ধাতু মেশানো থাকতো, তামা, দস্তা, রূপা, এই ধরনের কিছু জিনিস মেশানো থাকতো। তো তারা বিশ্বাস করতো যে এই ছুরিটা এই ছুরির মধ্যে যে ধাতুগুলো আছে সেগুলোতে অনেক রকমের জিন বা এরকম অতিপ্রাকৃত জিনিসটা অ্যালার্জিক এই ধাতুগুলোর সাথে। তো তিনি সেটাকে সামনে বাড়িয়ে ধরে সামনে এগোন সেই লোকের সাথে। তিনি স্পষ্টই বুঝতে পারছেন যে এটা কোনো মানুষ না এবং এটার কোনো ব্যাপার আছে। তো তিনি যেখানে এগুচ্ছেন সেই জায়গায় আসলে রাস্তার পাশ দিয়ে কিছুটা জায়গা বেড়ে গেছে, এবং সেই জায়গায় ধুলো ধূসরিত হয়ে আছে আর কি, একটা একটু পাশ বাড়তি আছে এরকম একটা জায়গায়। তো যখন তিনি এগিয়ে গেলেন সেই ধুলোর দিকে, সাহস করে এগিয়ে গেলেন, এবং সেই যে পেছনে ফলো করে আসছিল সেও দেখলো, পা করে এগিয়ে আসলো তার সামনে। তো এসে সেই ধুলো ধূসরিত জায়গাটাতে কাছাকাছি হয়ে গেল দুইজন, এবং তখন তিনি খেয়াল করলেন যে চাঁদের আলো আরো বেরিয়ে এসছে। তাদের আলোটা এত উজ্জ্বল ছিল না, তারা যখন সামনে দাঁড়ালো চাঁদের আলোটা আরো এগিয়ে আসলো, এবং তিনি দেখলেন যে তার সাথে যিনি যুদ্ধ করতে আসছে তার মুখটা দেখা যাচ্ছে না, একটা পাগড়ির মতো কিছু দিয়ে মুখটা ঢাকা। তো সেই মানুষটা সেই যে অপোনেন্টটা, সে তার পাগড়ি সরিয়ে ফেললো মুখ থেকে। তো জিমের নানার বুকটা ধক করে উঠল, কারণ তিনি তাকিয়ে দেখলেন তিনি যার দিকে তাকিয়ে আছেন তার চেহারাটা ডিফারেন্ট, তার চোখগুলো জলজল করছে এবং তার মাথার মধ্যে পুরো চুল নেই, মাথাটা পুরোপুরি মনে হচ্ছে সুন্দর করে কামানো একটা মাথা, এবং আইব্র যেটা ছিল আইব্রটা মনে হচ্ছে খুব চিকন আর লম্বা অনেক। মানুষের চেহারা যদি ভয়ঙ্কর রকম হয়, একটু ডিফারেন্ট টাইপের, একটু বিভৎস হয়, সেরকম টাইপের একটা চেহারা। এবং তিনি কিন্তু একটু মনে মনে দুর্বল হয়ে গেলেন, এবং তার এই দুর্বল হওয়াটা দেখেই মনে হয় তার অপোনেন্ট যে ছিল সে একটু হেসে দিয়ে বলে কি তুমি কি ভয় পাচ্ছ? তো সে বলল না, আমি মোটেই ভয় পাচ্ছি না, আর তুমি দেখতে পাচ্ছ আমার কাছে ছুরি আছে, এটার মধ্যে কিন্তু আসলে অনেক রকম জিনিস আছে যে শক্তি তুমি যেটার সাথে করতে পারবা না।
তো সেই তার যে অপোনেন্ট বলল যে তুমি আমাকে অনেক আন্ডার এস্টিমেট করতেছো বা তুমি আমাকে অনেক ছোট করে দেখতেছো, জিনিসটা আসলে মোটেই সেরকম না। হঠাৎ করে তিনি দেখলেন যে তার যে অপোনেন্ট তার দিকে এক পা বাড়িয়ে চলে আসলেন এবং তিনি অবাক হয়ে দেখলেন যে যতটুকু না তার পায়েটা আসতো তার থেকে অনেক বেশি দূরে সে পা ফেলে তার সামনে চলে আসলো এবং জিমের নানাকে 2 হাত দিয়ে উপরে তুলে ধরলো। এবং জিমের নানা এতটাই ভয় পেয়ে গিয়েছিল আকস্মাৎ এই চেঞ্জিং এবং আকস্মাৎ এই মানুষের যে ফরমেশন চেঞ্জ দেখে, কারণ একটা মানুষ পা ফেলে যতটুকু আসে তার থেকে অনেক লম্বা করে পা ফেলেছে সেটা, এবং জিমের নানাকে তুলে ধরেছে উপরে, এবং তিনি বুঝতে পারলেন যে তাকে অমানবিক শক্তিতে উপরে তুলে ধরেছে। তিনি আসলে আর কিছুই চিন্তা করতে পারছেন না এবং তিনি দেখলেন যে সেই চেহারাতে তিনি তাকিয়ে দেখলেন যে সেই চেহারাটা আরো বিভৎস হয়ে গেছে। তো তিনি বুঝতে পারলেন যে পর মুহূর্তেই তিনি হয়তো মাটিতে আছাড় খাবেন বা কিছু একটা হবে, তিনি কিছু হয়ে যাবেন। প্রচন্ড শক্তি তিনি বুঝতে পারছেন এবং তাকে যে বাতাসে তুলে ফেলছে মাটি থেকে অনেক উপরে, মানে মাটি থেকে মিনিমাম 12-14 ফিট উপরে তাকে তুলে ফেলেছে। তো জিমের নানা তখন প্রচন্ড ক্রোধ ফিল করলেন, কিন্তু সাথে সাথে অসহায় ফিল করলেন, আর তিনি খুব মন থেকে তিনি দোয়া পড়লেন। দোয়া পড়ে তিনি প্রচন্ড শক্তিতে তার হাতে ছুরিটা নামিয়ে আনলেন নিচে। তো সেই ছুরি যে নামিয়েছেন, তার ছুরির আঘাতে সেই যে তাকে যে হাত ধরে রাখছিল সেই হাতটা কেটে যায়। সে বুঝতে পারে যে হাতের অংশ কেটে গেছে এবং তাকে সেটা ছেড়ে দেয়। তো ছেড়ে দিয়ে সেই জিনিসটা দূরে চলে যায়, প্রচন্ড একটা শব্দ করে, মানে বিকৃত শব্দ করে দূরে সরে যায়। এবং তিনি খেয়াল করেন যে এই যে জিনিসটা দূরে সরে গেল সে একটা প্রকাণ্ড কুকুরে পরিণত হলো মানুষ থেকে। এবং তিনি জিনিসটা সহ্য করার মতো না, জিমের নানা প্রচন্ড ভয় পেয়ে যান, কুকড়ে যান তিনি। কিন্তু তিনি প্রচন্ড বিশ্বাস নিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন ছুরিটা নিয়ে। তিনি ক্রমাগত তিনি দোয়া পড়তে থাকেন, তিনি চিন্তা করতে থাকেন। তিনি বুঝতে পারেন যে তিনি একটা অশরীরী জিনিসের সামনে হয়েছেন, এটা কোন একটা জিন এবং মরুর জিন। তো সেই কুকুরটা নাকি তাকে বলে যে আজকে তুই বেঁচে গেলি শুধুমাত্র তোর বিশ্বাসের জন্য, নইলে তোকে আজকে গুঁড়ো করে ফেলতাম, এই মরুভূমির মধ্যে পুঁতে রাখতাম তোরে। তিনি পুরো শুনতে পান যে সেই কুকুরটা তাদের ভাষায়, মানে তাদের সেই সময়, মানে তাদের যে আইরেনিয়ান ভাষায় যেভাবে তারা বলে, সেখানকার অ্যারাবিক যেরকম, সে বলে তোকে এই মরুভূমিতে পুঁতে রাখতাম, তুই আজকে বেঁচে গেলি এখানে। তো এই বলে সেই কুকুরটা গড়গড় গড়গড় করতে থাকে। তো জিমের নানা যেটা করে, সে তার ছুরিটা নিয়ে সাথে সাথে খাপে ভরে ফেলে এবং সে সেই জায়গায় বসে দোয়া পড়া শুরু করে। সেখান থেকে আর নড়ে না, কারণ সে চিন্তা করে সে পেছনে ফিরলেই হয়তো তাকে আক্রমণ করতে পারে। তো সে যেটা করে, চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকে। তার চোখটা বন্ধ করে ফেলে এবং সে ওখানে বসে আর কিছু ভাবে না, আশেপাশের কিছু ভাবে না। সে প্রচন্ড বিশ্বাস নিয়ে দোয়া পড়তে থাকে এবং সে আল্লাহর সাহায্য চাইতে থাকে। তো কতক্ষণ হয়ে গেছে সে জানে না। এক সময় জিমের নানা বুঝতে পারে যে মৃদুমন্দ বাতাস বইতেছে এবং তার আশপাশ দিয়ে কিছু একটা চলাফেরা করতেছে। তো একটা সময় সে বুঝতে পারে যে কেউ নাই আশেপাশে, তার জায়গাটা ফ্রি হয়ে গেছে। এবং তিনি তখন উঠে দাঁড়িয়ে তিনি আর ওই দিকে যান না, তিনি তার বাসার দিকে দোয়া পড়তে পড়তে ব্যাক করতে থাকেন এবং তিনি ব্যাক করে চলে আসেন তার বাসায়। তো বাসায় ব্যাক করে চলে এসে তিনি তার স্ত্রীর সাথে কথা বলেন এবং তিনি সেই তার স্ত্রীকে তার ছোরা বের করে দেখান এবং ছোরার মধ্যে তখনও কিন্তু ব্লাড লেগেছিল, ভেজা ছিল ছোরাটা, এবং সেই যে ফ্লুইড ছিল ছোরার মধ্যে সেটাও কিন্তু কাইন্ড অফ লাইক মানুষের রক্তের মতোই ফ্লুইড ছিল এবং সেটার কালারটা একটু ডিফারেন্ট ছিল। এবং জিমের নানা তখন বলেছেন যে সেই যে জাতি জিনের সাথে যে তার নানা ফাইট করেছিলেন, সেখান থেকে তিনি বলেন যে তাদেরও ব্লিডিং হয় এবং তাদেরকেও মারলে তারা আঘাত পায়, যদি তাদেরকে আঘাত করা যায় সেইভাবে। তো তাদের পরিবারে নাকি সেই ছুরিটা অনেকদিন ছিল, তাদের একটা হেরিটেজের মতো, যে তার নানা যে জিনকে আঘাত করেছিলেন এবং জিনের সাথে লড়াইয়ে জিতেছিলেন সেই ছুরি দিয়ে। তো এই ছিল জিম বোস্তানির নানার কাহিনী। যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটা আমাকে পাঠিয়েছে আমার কাজিন পুষ্পিতা। আর এই ঘটনাটি মূলত একটা ব্রিজকে নিয়ে। এটা অবস্থিত ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনায়, সেখানকার লর্ড কোলোরাডো স্ট্রিট ব্রিজকে নিয়ে মূলত আজকের ঘটনাটা। তো কাগজে কলমে লর্ড কোলোরাডো ব্রিজ হিসেবে পরিচিত থাকলেও সেটা আসলে সবার কাছে সুইসাইড ব্রিজ হিসেবেই পরিচিত।
তো এর পেছনের ইতিহাসটা আগে বলিনি। সময়টা ছিল 1912 সালের 12ই ফেব্রুয়ারি, যেদিন এই ব্রিজটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো তৎকালীন আমেরিকানরা জ্ঞান ও বিজ্ঞানে অনেকটা এগিয়ে গেলেও তাদের কিছু কুসংস্কার ছিল যেগুলো তারা ফলো করত। তার মধ্যে একটা ছিল যে বড় কোনো কনস্ট্রাকশন, সেটা হতে পারে কোনো দালান বা সেতু বা যে কোনো কিছু, সেটা ব্যবহার করার পূর্বে তারা যেটা করতো যে তারা তাদের চার্চের ফাদার বা ধর্মগুরু যারা ছিল তাদের দ্বারা কিছু রিচুয়াল সেখানে তারা করিয়ে নিত। কিন্তু এই লর্ড কলোরাডো ব্রিজের বেলায় তেমন কিছু করা হয়ে ওঠেনি, কারণ চার্চের যারা ফাদার ছিলেন তারা বলেছেন যে ফেব্রুয়ারি মাসটা আসলে খুব ব্যাড একটা সাইন বহন করে, তাই এই ব্রিজটা যেন অগাস্ট মাসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু তৎকালীন ক্যালিফোর্নিয়ার গভর্নর যিনি ছিলেন তিনি কোনোভাবেই 6 মাস অপেক্ষা করতে রাজি হন না। তিনি খুব দ্রুত ফেব্রুয়ারিতেই ব্রিজটি ওপেন করে দেন। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, ব্রিজ স্বাভাবিকভাবেই ব্রিজে মানুষজন যাতায়াত করছিল। কিন্তু কিছুদিন পর সবার কাছ থেকে একটা অভিযোগ আসতে থাকে যে ব্রিজে একটা চাপা ভাইব্রেশনের মতো শব্দ পাওয়া যেত। তো টেকনিশিয়ানদের এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা বলেন যে একটা খরস্রোতা নদী নিচ দিয়ে প্রবাহিত আর যানবাহনের শব্দ, এই দুই মিলে হয়তো কোনো একটা নতুন শব্দ সৃষ্টি করেছে। যদিও এটা আসলে কতটা যৌক্তিক সেটা প্রশ্নবিদ্ধ ছিল এবং আজও প্রশ্নবিদ্ধ। তো এভাবে মানুষজন এক পর্যায়ে এটা নিয়ে ইউজ টু হয়ে যায়। তো এবার মূল ঘটনায় আসা যাক, সেটা যেটা দিয়ে এই ঘটনার সূত্রপাত, সেটা হলো 1914 সাল। সে বছর কোনো এক মহিলা ব্রিজ পারাপারের সময় কোনো এক ছিনতাইকারী কর্তৃক সর্বস্ব লুণ্ঠিত হন এবং শি ওয়াজ রেপড। তো এই ঘটনার পর কথিত আছে সেই মহিলা ব্রিজ থেকে লাফ দিয়ে সুইসাইড করেন এবং তার সাথে তার 4 বছর বয়সী ছোট শিশু ছিল। তো এই ঘটনার কিছু 2 সপ্তাহ ইনভেস্টিগেশনের জন্য ব্রিজটা সিল করে দেওয়া হয়। তো এরপর যখন ব্রিজ খুলে দেওয়া হয় তখন তারপরে যত উদ্ভট ঘটনা ঘটতে থাকে, সেগুলোর মধ্যে ছিল যে গাড়ি যখন যাতায়াত করতো তখন রাস্তার ডিভাইডার বরাবর অনেক গাড়ি চালক দেখতে পেত যে কোনো এক মহিলা দাঁড়িয়ে আছে। তারপর কোনো পথচারী রাত্রে যখন ব্রিজটি পারাপার করতো তখন আচমকা কোনো এক মহিলা তাদের সামনে চলে আসতো এবং অত্যন্ত করুণ সুরে শুধু একটা কথা বলতো, কি দোষ ছিল আমার এই 4 বছরের ছোট শিশুটা। তারপরও এমনও মানুষ দেখেছে যে কেউ একজন ব্রিজ থেকে লাফিয়ে পড়ছে, তারপরে হুট করে কেউ একজন পাস করে যাচ্ছে, অথচ গাড়ি বরাবর সেটা ভেদ করে গেলেও কোনো হচ্ছে না, অর্থাৎ ছায়ামূর্তি টাইপের কিছু একটা মনে হচ্ছে। তো এরকম অনেক ইনসিডেন্ট মানুষজন সেখানে ফেস করতো। আর এটা বেশ কয়েক বছর স্থায়ী ছিল। তো আস্তে আস্তে এই ঘটনাটাও মানুষ এক সময় অভ্যস্ত হয়ে যায়। তো এই ঘটনার পর যেটা হয় যে আমেরিকান এক জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী যেটা পাওয়া যায় যে 1934 থেকে 38 এই বছরটা সেই প্যাসিডিনা নামক জায়গাটায় অনেক আত্মহত্যার ঘটনা ঘটে এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে 1700 জন সেখানে সুইসাইড করেছিল সেই ব্রিজটায়। কিন্তু লোকমুখে কথিত আছে যে সেই সংখ্যাটা আরো অনেক বেশি। তো এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ব্রিজটা নিয়ে অনেক জল্পনা কল্পনা সৃষ্টি হয় এবং মানুষজন সেটা নিয়ে অনেক কিছুই অনেক রিপোর্ট প্রকাশিত হয়, অনেক জার্নালে অনেক খবর প্রকাশিত হয়। তো ব্যাপারটা সেখানেই থেমেছিল। তো এবার শেষ যে ঘটনা সেটাই আসি, যে যার মাধ্যমে এই প্যাসিডিনার এই ঘটনাটি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। তো এই ঘটনাটি এমন যে 4 জন বন্ধু ছিল, আমি তাদের ছদ্মনাম উল্লেখ করছি, ধরে নেই তাদের 4 জনের নাম হ্যারি, স্যাম, ম্যাক্স ও রয়। তো তারা ছিল এই প্যাসিডিনার বাসিন্দা এবং ব্রিজের নিকটবর্তী কোনো এক কলোনিতে তারা থাকতো। তো তারা 4 জনই জানতো এই কলোরাডো ব্রিজের কোনো একটা সুপার ন্যাচারাল ব্যাপার স্যাপার আছে। কিন্তু তাদের মধ্যে স্যাম নামক যে ছেলেটি, সে ছিল অবিশ্বাসী, অর্থাৎ ধর্মে বিশ্বাস করতো না। তো সে বরাবরই বলতো যে এসব আসলে ভুয়া ব্যাপার, এসব
কোনো যুক্তি নেই এসবের। তো তাই তারা একদিন ঠিক করলো যে এই ব্যাপারটা আসলে তারা নিজেরাই খতিয়ে দেখবে যে আসলে কতটা কি সত্য। তো তারা কি করে, তারা একদিন তাদের অবসর সময়ে সেই ব্রিজে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পর আস্তে আস্তে সূর্য অস্ত পর্যন্ত বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে, এবং সূর্য অস্ত যাওয়ার পর তাদের মধ্যে রয় নামক যে ছেলেটি, সে কি করে তার ব্যাগ থেকে কাঠের গোল চাকতির মতো একটা বোর্ড বের করে, তো যেটাকে বলা হচ্ছিল উইজা বোর্ড। তো এই উইজা বোর্ড সম্পর্কে একটু বলে রাখি। এই উইজা বোর্ডের যে প্রসেসগুলো সম্পন্ন করা হয় সেটা অনেকটা আপনারা প্ল্যানচেটের সাথে মিলে দিতে পারেন, যে প্ল্যানচেটের মতোই আসলে অনেকটা। এখানে কি করা হয়, এখানে এই বোর্ডে 0 থেকে 9 পর্যন্ত ইংরেজি ডিজিটগুলো আছে, এবং প্রতিটা ঘরে আলাদা আলাদা বিভিন্ন সাইন এবং বিভিন্ন কথা লেখা আছে, যার মধ্যে হ্যালো, ইয়েস, নো, তারপরে একদম লাস্ট 9th ঘরে লেখা আছে গুড বাই। তো এখানে গুড বাই সংখ্যাটাকে একেবারেই অশুভ বলে ধরা হতো, এবং এটা বলা আছে যে গুড বাই যদি র্যান্ডমলি কারো স্পিনে চলে আসে তাহলে সে যেন গুড বাই বলে সেখান থেকে পোলাইটলি উঠে যায় এবং মনে মনে সরি ফিল করে। তো এরা 4 জন সেই উইজা বোর্ডে সেই প্রসেসটা শুরু করে, এবং তাদের প্রায় 3 জনেই খেলা সেই প্রসেসটা মোটামুটি ভাবে সম্পন্ন করে। তো সবশেষে আসে স্যামের পালা। স্যাম যখনই স্পিন করছিল, তো স্যামের স্পিনের পরেই সেখানে একবারে 9th ঘরটা চলে আসে, এবং সেখানে লেখা ছিল গুড বাই। তো এটা দেখার পর সবাই বেশ অবাক হয় এবং বিস্ফোরিত চোখে স্যামের দিকে তাকায়। স্যাম বেশ রেগে যায়। স্যাম বলে যে হোয়াট, কি হলো তোমাদের? এতে তো অবাক হওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা খেলা, আমি এসবই বিশ্বাস করি না। যদি কেউ থেকে থাকে তাকে বলো যে আমার সামনে এসে প্রমাণ দিয়ে যেতে। তো তাদের মধ্যে একদম বলে যে না না, এভাবে বলা ঠিক না, তুমি বিশ্বাস, তোমার বিশ্বাস না অবিশ্বাস এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে এসেছো তোমাকে অবশ্যই এটা অবিশ্বাস করলে চলবে না। তো স্যাম এক পর্যায়ে খুব প্রচন্ড রেগে যায় এবং স্যাম সেখান থেকে উঠে যায়। তো তারা তাকে রিকোয়েস্ট করে যে যাওয়ার আগে অন্তত গুড বাইটা বলে যাও, বাট স্যাম সেসবের তোয়াক্কা করে না, সে চলে যায়। তো এরা 3 জন ঠিক করে যায় যেহেতু আমরা প্রসেসটা শুরু করেছি, আমরা শেষ করি, তারপর আমরা স্যামের সাথে যোগ দিব। তো এরা আস্তে আস্তে খেলা শেষ করে, তারপর এরা সেখান থেকে ওঠে। তো তারা দেখে যে অনেক দূরে স্যাম ধীর পায়ে হেঁটে যাচ্ছে এবং তাকে অনেক বিষণ্ণ মনে হচ্ছে। তো এরা 3 জন একসাথে গল্প করতে করতে স্যামের দিকে এগিয়ে যাচ্ছিল, আর স্যাম বেশ দূরে তাদের ডিস্টেন্স নিয়ে তাদের থেকে হাঁটছিল। তো এরা 3 জন এক সময় গল্পে এমন মানে অন্যমনস্ক হয়ে পড়ে, এবং তারপর এক সময় তার সামনে থেকে দেখে যে স্যাম তাদের সামনে নেই। এমন সময় সন্ধ্যা হয়ে যায়, তারা অনেকক্ষণ স্যামকে খোঁজাখুঁজি করে। স্যামকে খোঁজাখুঁজির সময় অনেক খোঁজাখুঁজির পরে যখন স্যামকে পাচ্ছিল না, তখন তারা ডিসাইড করে যে হয়তো বা স্যাম যেহেতু মন খারাপ তাই হয়তো চলে গিয়েছে। আমরা এক কাজ করি, আমরা যে যার বাসায় চলে যাই এবং কালকে সকালে তার স্যামের খোঁজ নেওয়া যাবে। তো তারা নিজে বাসায় চলে যায়, এবং পরদিন সকালে স্যামের বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখে যে স্যাম গত রাতে বাসায় আসেনি। তো সেদিন স্যামকে তাদের বিভিন্ন ফ্রেন্ডের বাসায় খোঁজ করা হয়, তো কোথাও স্যামকে পাওয়া যায় না। তখন তার ফ্যামিলি ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করে। তো এই ঘটনার প্রায় 1 কি 2 দিন পর সেই কলোরাডো স্ট্রিট ব্রিজের নিচে স্যামের লাশ পাওয়া যায়, এবং অবাক ব্যাপার হচ্ছে সেই লাশে কোনো মানে পানিতে ডুবে মারা যায়নি, বা কোনো কিভাবে মৃত্যু হলো সেটা খুবই রহস্যজনক ছিল। আসলে কোনো আঁচড়ের দাগ বা কোনো কিছুই ছিল না সেই বডিতে। তো এতে বাকি 3 জন বন্ধু অত্যন্ত শোকে জর্জরিত হয়ে পড়ে। তো এরপর তারা সেই ব্রিজে আর কখনোই সেভাবে যেত না, তাদের বাড়িতে বসে থাকতো বা এরকম কিছু করতো। তারাও এক ধরনের ছোটখাটো শখ খায়। তো এর মধ্যে এরা 3 জনই যে জিনিস এক্সপিরিয়েন্স করে একসাথে, সেটা হচ্ছে যে তারা যখন রাতের বেলা ঘুমোতো, তারা দেখতো ঠিক যখন রাত 2-2:30 বাজে তখন কেউ একজন তাদের ঘরে পায়চারি করতো। তো প্রথম এই ঘটনাটা তারা খুব একটা পাত্তা দিত না, তারা এর স্বাভাবিকভাবে নিয়েছিল বা
হয়তোবা তাদের মনের ভুল এরকম কিছুটা ভেবে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আস্তে আস্তে একদিন যেটা হয় যে তারা দেখে যে আসলেই কেউ একজন তাদের রুমে হেঁটে বেড়াচ্ছে, এবং এক সময় সেই অবয়বটা যখন তাদের কাছাকাছি আসে তখন তারা দেখতে পারে সেটা আর কেউ নয়, সেটা স্যাম। কিন্তু সেই স্যামের মুখে কোনো মানে মুখটা ছিল একেবারে ফ্যাকাশে, সেখানে রক্ত শূন্য একটা মুখ। আর সেটা তাদের মুখের কাছাকাছি এসে তাদের দিকে ঝুঁকে ভেঙচি কেটে শুধু একটাই কথাই জিজ্ঞেস করতো, আমার তো গুড বাই বলা হবে না। তো এটা পর যখন তারা প্রত্যেকেই তাদের তিনজন বন্ধুরা এই সেম ঘটনাটি এক্সপিরিয়েন্স করে, এবং এরপরে তাদের তিনজনের বিভিন্ন সমস্যা শুরু হয়। যেমন তাদের একজন প্যারালাইজড হয়ে গিয়েছিল, তার মধ্যে রয় নামক যে ছেলেটি ছিল যে বোর্ডটি সেদিন নিয়ে গেছিল, তার মানসিক সমস্যা দেখা দেয়। আর একদম লাস্ট যে ছিল সে আসলে অনেক ফেইন্টেড, অনেক ভয় পায়, এবং সেই ব্যাপারটি তার ফ্যামিলিকে জানায়। তো এরপর তাদের ফ্যামিলিরা স্থানীয় চার্চে যোগাযোগ করে, এবং চার্চে ফাদাররা যেটা বলে যে সেই ব্রিজটা আসলে অভিশপ্ত একটা ব্রিজ। এই ব্রিজের আসলে মেইন যে ঘটনা সেটা হলো যে তৎকালীন গভর্নর যখন চার্চের ফাদারদের কথা শোনেননি, তার ফলে ফাদাররা গভর্নরের উপর রুষ্ট হয় এবং এ ধরনের একটা অভিশাপ তারা দেয়, হয়তো বা অন্য কিছু হতে পারে। তো এরপর থেকেই ব্রিজটি আসলে এই সমস্যা। আর কথিত আছে যে ব্রিজটাতে গেলেই আসলে মানুষের উপর বিষণ্ণতা ভর করে, মানুষ সুইসাইড অ্যাটেম্প করার জন্য মানুষ আগ্রহী হয়ে ওঠে, এরকম অনেক ব্যাপার স্যাপার সেখানে নাকি কাজ করে। আর আপনারা যদি ঘটনাটা ভেরিফাই করতে চান, আপনারা গুগলে সার্চ করতে পারেন বা উইকিপিডিয়াতে আপনারা যদি সার্চ করেন, আপনারা দেখবেন যে সেখানে সবকিছু লেখা আছে। আর ব্রিজের উপর যেসব লাইট, সোডিয়াম লাইট বা ল্যাম্পপোস্ট যেগুলো আছে, সেগুলোতে দেখবেন যে অনেক মোটিভেশনাল স্পিচ, তারপরে বিভিন্ন সাইকিয়াট্রিস্টের নাম্বার, এগুলো লেখা আছে। এবং লাস্টে প্রায় প্রতিটা ব্রিজ খুঁটির গায়ে একটা কথাই লেখা আছে যে ইফ ইউ থিঙ্ক ইউ হ্যাভ নাথিং, মানে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সবকিছু শেষ বা আর কিছু পাওয়ার নেই, বা আপনার এই জীবন রাখার কোনো ইচ্ছা নেই, তবে শুধু আপনি একটা বারের জন্য হলেও আপনার নিকটজনের কথা ভাবুন, অথবা একটা সাইকিয়াট্রিস্টের কাছে এই কথাটি বলে যান। তো মূলত এই ছিল ঘটনা। ডিয়ার লিসেনার, আশা করি এই এপিসোডের মধ্যে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন প্রত্যেকটি ঘটনাই ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যাতে খুব সহজেই বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করা হয়। তবে আপনারা এই বাছাই করা ভয়ানক ঘটনাগুলো অনেক পছন্দ করে থাকেন, তাই আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে এই ভয়ানক ঘটনাগুলো বাছাই করে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে বলতেছি আপনারা প্রতিনিয়ত এই চ্যানেলে ঘটনা শুনতেই থাকুন। অবশ্যই আপনারা দেখতে পারবেন আমি সব থেকে বাছাই করা ভয়ানক ঘটনাগুলো এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনারা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে যা শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। তবে আপনাদের মাঝে কোন ঘটনাগুলো ভালো লাগে, আর যে রাসেল ভাই, আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, এদের মাঝে কার ঘটনা সব থেকে আপনার কাছে প্রিয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে ঠিক সেই ধরনের ঘটনা দেওয়ার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।